আচ্ছা, আমরা তো কালকে এখানে ছিলাম না, সফটওয়্যার কোয়ালিটি। তো কালকে আমরা দেখছিলাম কোয়ালিটি অ্যাট্রিবিউট গুলো, তাই না? রাইট, সেগুলো মনে আছে কি কি ছিল? আচ্ছা, এটা ডাউনলোড করার ছিল ইমেজটা। এই তো এগুলো ছিল না, 8টা পয়েন্ট ছিল। এগুলো মনে রাখতে হবে ভাই, এগুলো যে পয়েন্ট গুলো দেখাইতেছি, এগুলো এগুলো শুধু দেখার জন্য না, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো মনে রাখার জন্য। নতুন আসছেন, তো এগুলো হচ্ছে, হ্যাঁ টেস্টিং ক্লাস। হ্যাঁ, টেস্ট করেন। এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রোডাক্ট বা একটা সফটওয়্যারের কোয়ালিটি অ্যাট্রিবিউট। সো এই অ্যাট্রিবিউট গুলো আমাদের টেস্ট করতে হয়, কালকে বলছিলাম। তো 8টা হচ্ছে মেইন ক্যাটাগরি, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। হুম, আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে আহ, এটাতে না, এটাতে মনে হয় আজকে বলা কথা ছিল। আমরা তো ইউজেবিলিটি বুঝছিলাম লাস্ট ক্লাসে। আচ্ছা, আজকে দেখবো রিলায়েবিলিটি। আচ্ছা, এখানে বোঝাচ্ছে যে ম্যাচুরিটি, অ্যাভেলেবিলিটি, ফল্ট টলারেন্স এবং রিকভার অ্যাবিলিটি, রিলায়েবিলিটি। দেখেন, সো ম্যাচুরিটি বলতে আমরা কি বুঝি? রাইট, মানে রেডি টু ইউজ, মানে এটা ইউজ করা যাবে, এবং এটা হচ্ছে ম্যাচুর বলতে বোঝাচ্ছে আমরা যে এভরিথিং ইজ কমপ্লিট, হ্যাঁ, সবকিছু ঠিক আছে, এবং ওটা হচ্ছে কাজ, আমাদের কাজগুলো করার জন্য সে এনেবল, রেডি। অ্যাভেলেবিলিটি, সেটা কোনটা? হ্যাঁ, সহজে ইউজ করা যায়, রাইট। ফল্ট টলারেন্স, সেটা কি জিনিস? একটা সফটওয়্যার অনেকবার অ্যাক্সেস করার পরে সেটা কতটুকু সে নিতে পারবে লোডটা। মানে ফল্ট বলতে আমরা বুঝাচ্ছি বাগ বা এরর, এগুলো তো ফল্ট, তাই না? তো এই ফল্ট গুলো টলারেট করার তার কতটুকু ক্যাপাবিলিটি আছে, কতটুকু ক্যাপাবিলিটি আছে? হ্যাঁ, আমাদের তো অনেক সমস্যা হতে পারে, তো এই সমস্যাগুলো কতটুকু সে নিতে পারতেছে, এটা ফল্ট টলারেন্স এবিলিটি। এরপর রিকভার এবিলিটি, সেটা কোনটা? সেটা কি সুযোগ আছে ফল্ট টলারেন্স করে একটা সিস্টেম তো চলেই, তো চলতেই হবে, হ্যাঁ। ফল্ট হলে তো সেটা বন্ধ হয়ে যায় না, তাহলে ফেলার হয়ে গেল, ফেল হয়ে গেল। সো ফেল তো খাওয়া যাবে না, হ্যাঁ। ফল থাকা অবস্থা কাজটা করতে পারে কিনা, না পাবো না তো অবশ্যই, আমাদের কাজ তো ফলগুলো বের করে দেওয়া। কাজ করছে কিন্তু আমি কিছু ভুল আউটপুট দিচ্ছে আর কি, রং
আর রিকভারেবিলিটি এটা কি জিনিস? টাকা লস করে রিকভার করার সক্ষমতা। না, হ্যাঁ ওটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, ডাটা লস হয়ে গেলো, বাট লস কেন হবে? ওটা লস কি এমনি হবে? আচ্ছা, তো রিকভারেবিলিটি বলতে কি আমরা যেটা বুঝি, ধরেন কোনো কারণে যদি আমাদের অ্যাপটা ক্র্যাশ করে, হ্যাঁ, বা যদি অ্যাপটা ফেল হয়ে গেল, এখন অ্যাপটা ফেল হয়ে যাওয়া বা ক্র্যাশ করা মানে কিন্তু অ্যাপটা আসলে তার লাইফ সাইকেলটা এন্ড হয় না, হ্যাঁ, মানে ওইটাকে সে আবার আপডেট করে যেন আবার কাজ করতে পারে, চলতে পারে, হ্যাঁ, এটা রিকভারেবিলিটি, মানে রিকভার করা, মানে নিজের রিকভার। হ্যাঁ, কারণ আমি একটা জায়গাতে প্রবলেমে পড়ছি, তো আমি আবার রিকভার করে আবার শুরু করতে পারি কাজটা। তো এটা এই জন্য আমরা যেটা করি যে আমরা ইচ্ছাকৃতভাবে একটা অ্যাপ্লিকেশনকে আমরা মানে ফেল করে বা ক্র্যাশ করাই, হ্যাঁ, সামহাও করে দেখি যে ওটা রিকভার করতে কেমন টাইম লাগে, মানে সবকিছু আবার আপ করে দিই। প্রথমে ফেল করালাম, চেষ্টা করে, হ্যাঁ, আমরা করি প্রথমে এটাকে আমরা জাস্ট ফোর্সলি ফেল করে দিই, হ্যাঁ, অত লোড দিয়ে বা যেমনি হোক এটাকে আমরা ফেল করাই। ফেল করানোর পরে আমরা তো রিকভারি টেস্ট করি। এখন রিকভারি কিভাবে করতে হবে? আমাদের ধরেন যে অ্যাপ সার্ভার আছে, হ্যাঁ, অ্যাপ সার্ভারটাকে আমরা আপ করে দিব, ডাটাবেসটা আপ করে দিব, সবকিছু আবার রেডি করে ফেলবো। তো সবকিছু রেডি করতে আমাদের একটা টাইম লাগে, হ্যাঁ, এটাও চেক করতে যে কত কুইকলি আমরা এটাকে আবার আপ করতে পারতেছি। ঠিক আছে, সিস্টেম তো ক্র্যাশ করতে পারে, ফেল হতে পারে, তো ফেল হয়ে গেলে আমরা কত তাড়াতাড়ি এটাকে আমরা আবার ঠিক করতে পারতেছি, এটা রিকভারেবিলিটি। যদি না করা যায় তার মানে এটা রিকভারেবিলিটি নাই, মানে এটা একবার ফেলা যাবে না, কি ওটা শেষ, ওটা ডেট, এটা তো হওয়া যাবে না, তাই না, কাজ তো করতে হবে। রাইট, এরপর সিকিউরিটি টেস্টিং। তো সিকিউরিটির মধ্যে আমরা বুঝি যে কনফিডেন্সিয়ালিটি বা ইন্টিগ্রিটি, তারপর হচ্ছে নন রিপুডিয়েশন, অ্যাকাউন্টেবিলিটি এবং অথেন্টিসিটি। আচ্ছা, আজকে হ্যাঁ, ওকে, তাহলে এটা বোঝা গেছে না? আচ্ছা, সিকিউরিটি তো আমরা জানি, সিকিউরিটি বলতে কি বোঝায়, যে আসলে যেখানে যার অ্যাক্সেস নাই সেটা সে পাবে না, এই তো, তাই না? তো ওটা বলা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, যে কোনটা কনফিডেন্সিয়ালিটি আমার জন্য, হ্যাঁ, যে এটা কনফিডেন্স, এটা আমি ছাড়া অন্য কাউকে access দিব না, কেউ পাবে না। আচ্ছা, এখন যদি এই কনফিডেন্সিয়াল ডাটাগুলো যদি কেউ পায়, তার মানে আমার সিকিউরিটি নাই, তাই না? আমাদের ডাটাগুলো যদি কেউ পেয়ে যায়, যেটা পাওয়ার কথা না, তার মানে আমার সিকিউরিটি নাই সিস্টেমের। আচ্ছা, তো এটা হচ্ছে সিকিউরিটি টেস্টিং, এটা আমাদেরকে করতে হয়, তবে এটা করার জন্য আসলে আমাদের ওই লেভেলের স্কিল থাকতে হবে ডেফিনেটলি, বাট থাকাটা একটু টাফ, কারণ যারা সিকিউরিটি টেস্টার তারা কিন্তু এই কাজগুলো করে, হ্যাঁ, যারা সিকিউরিটি এক্সপার্ট, যারা সাইবার সিকিউরিটি কাজ করে, ইথিক্যাল হ্যাকার, এর মধ্যে এই টেস্টিং গুলো করে একটু অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, তো আমরা পারবো যদি আমরা করতে মানে শিখি সিকিউরিটি টেস্টিংটা। কোনো কোম্পানির আপনার যে কাজ কোনটা কি কাজ? ওভারঅল রিস্ক হ্যাঁ, রিস্কের জন্য সেটা সবাই মিলেই করে একসঙ্গে, হ্যাঁ, যারা থাকে সবাই মিলে এটাকে রিস্ক অ্যানালাইজ করে। আচ্ছা, সো এরপর হচ্ছে মেনটেনেবিলিটি, হ্যাঁ, সিকিউরিটি পর্যন্ত আমাদের টেস্টিং করা কমপ্লিট হয়ে গেল, এরপর হচ্ছে মেনটেনেবিলিটি, মানে মেনটেনেন্স করা যায় কিনা এটা আর কি বোঝা। এখন মেনটেনেবিলিটিতে আমরা যেটা বুঝি যে রিউজেবিলিটি, অ্যানালাইজেবিলিটি, মডিফাইবল, টেস্টেবিলিটি। এখন রিউজেবিলিটি বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে ধরেন কোন একটা ফিচার, হ্যাঁ, ধরেন আমাদের বলা হলো যে ফিচারটা এখন অফ রাখতে, মূলত আমরা এটা অফ চালাবো না, এটা অফ করে দেওয়ার জন্য। So আমরা কি করি, ওটাকে অফ অফ করে দিই ফিচারটাকে, ওটা আমরা অপারেশন দেই না। আবার কিছুদিন পর বলা হলো যে না, আমার আবার এটা লাগবে, তো তাহলে আমি কি আবার কোডিং করবো? না, আমার তো করা আছে। হ্যাঁ, ওটাই বলছি যে প্রমোশনটা অন করে দিলাম, আমরা এটা এক্সেস করতে পারবো। সো দিস কল রিউজেবিলিটি, যে রিউজ করা যাবে। ঠিক আছে,
তারপর হচ্ছে অ্যানালাইজেবিলিটি, মানে অ্যানালাইজ করা যাবে, মোবাইল মডিফাইবিলিটি, মানে মডিফাই করা যাবে। হ্যাঁ, মডিফাই করা যাচ্ছে না এমনটা হলে হবে না, হ্যাঁ মডিফাই করতে হবে। এবং এখানে আমরা যেটা করি, একটা আপনাকে স্কেল আপ করি। হুম, এটা কিভাবে করতে হয়? ধরেন আমাদের অ্যাপ্লিকেশনে আমরা ফার্স্ট টাইম দিয়েছিলাম যে আমাদের অ্যাপ্লিকেশনে মানে পার সেকেন্ডে 100 জন লোড করতে পারবে, মানে নিতে পারবে পার সেকেন্ডে 100 জন, হচ্ছে ইনিশিয়াল লেভেলে। পরে আমাদের ইউজার বেড়ে গেল, তখন আমাদের কি ডিমান্ড যে পার সেকেন্ডে 500 করতে হবে। তাহলে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের স্কেল আপ করতে হচ্ছে, পারফরমেন্সটা বাড়াতে হচ্ছে। সো দিস কল মডিফাইবিলিটি এবং স্কেলাবিলিটি বলা হয়। হ্যাঁ, যে একটা সফটওয়্যার স্কেলটাকে আপ করতেছেন। আচ্ছা, দেন হচ্ছে পোর্টেবিলিটি। তো পোর্টেবিলিটি বলতে আমরা কি বুঝি? পোর্টেবিলিটি বলতে কিছু লাগবে না, বসেন, কিছু লাগবে। তো পোর্টেবিলিটি বলতে আমরা কি বুঝি বলেন? কোনো একটা জিনিসকে আসলে মানে ক্যারি করা বা কোথাও নিয়ে যাওয়া, তাই না? রাইট। তো পোর্টেবিলিটি বলতে থাকে হচ্ছে আমাদের ইনস্টলেবিলিটি। হ্যাঁ, ইনস্টল করা যাবে একটা অ্যাপ্লিকেশন, আমি যেন খুব সহজেই কোথাও ক্যারি করে নিয়ে গিয়ে ইনস্টল করতে পারি। বুঝা গেছে? আবার রিপ্লেসেবিলিটি, আগে একটা ভাষণ আছে, রিপ্লেস করে নতুন ভাষণ আমি আপলোড করতে চাচ্ছি, এটা হচ্ছে কিনা রিপ্লেসেবিলিটি। সো এই সবগুলো হচ্ছে আমাদের কোয়ালিটি অ্যাট্রিবিউট, তাই না? সো এই সবগুলো পয়েন্ট আমাদের চেক করে দেখার পর যখন আমরা বলবো যে হ্যাঁ ঠিক আছে, তার মানে আমাদের অ্যাপ্লিকেশনটা এখন রিলিজ দেওয়া যায়। সো আমরা তাহলে এগুলো থাকলে বলবো কি যে আমাদের অ্যাপ্লিকেশনটা এখন কি, যেটা কোয়ালিটি আমরা মোটামুটি করতে পারছি। Right? So আপনারা কিন্তু অবশ্যই এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, 8টা পয়েন্ট যেন মনে থাকে। আচ্ছা, এবার আসি যে রোল অফ টেস্টিং। রোল অফ টেস্টিং বলছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, মেনটেন্যান্স অ্যান্ড অপারেশন। হ্যাঁ, মানে এই যে রোলগুলো বলা যাচ্ছে এটা কিন্তু সবসময় মানে ডেভেলপমেন্ট যখন হবে তখন আমাদেরকে এই রোল প্লে করতে হবে, এই রোলগুলো যখন মেনটেন্যান্স যাবে তখন আমাদেরকে এই রোল করতে হবে, ইনফ্যাক্ট অপারেশন যখন চলবে লাইভ তখন আমাদেরকে এই কাজটা করতে হবে। তো আমার টেস্টিং কখনো কি বন্ধ হয় না, অলওয়েজ অনগোয়িং। এটা সফটওয়্যারের ডেভেলপমেন্ট, মেনটেন্যান্স, অপারেশন 3টে স্টেজে আমাদের কাজ করতে হয়। ঠিক আছে, শুধু আমি বানাইলাম, দিলাম, হ্যান্ডওভার করলাম, আমার কাজ শেষ, আমরা না কিন্তু কাস্টমারকে দেওয়ার পর আমাদের কাজ থাকে যে অপারেশন হচ্ছে কিনা, আবার অপারেশন করার অবস্থা মেনটেন্যান্সে গিয়ে তারপর আমাদের কাজ থাকে। হ্যাঁ, টেস্টিং করতেই হয়। সো আমাদের কাজ কি, রিডিউস দ্য রিস্ক অফ প্রবলেম। হ্যাঁ, এটা আমাদের রোল। তো আমরা এটা কিভাবে রোল প্লে করবো? বলতে কি রিডিউস দ্য রিস্ক অফ প্রবলেম মানে যে কোনো ধরনের প্রবলেম হতে পারে একটা সময়। হুম, সেই প্রবলেম যদি হয়, সেই প্রবলেমটা যাতে না হয় সেটার হুম, আচ্ছা, সিকিউরিটি ইস্যু আছে এটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা ক্র্যাশ করতে পারে বা কোনো করতে পারে, সেই রিস্কগুলোকে হুম, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের যেটা হয় যে প্রবলেমে আমরা পড়তে পারি। হ্যাঁ, তো সেই প্রবলেমটা মানে তো রিস্ক। হ্যাঁ, তো সেই প্রবলেম গুলো যেন মানে না পড়ি তার জন্য আগে থেকে কিছু কাজ করা, মানে প্রবলেম গুলো যেন না হয় তার জন্য কাজ করা, মানে প্রবলেম গুলোকে ফাইন্ড আউট করা, সলভ করে দেওয়া। তাহলে প্রবলেম গুলো আমাদের হবে না, তো আমাদের রিস্ক তো কমে গেল। তার মানে একটা করে যদি বাগ ফিক্সিং হয় তার মানে কি, এটা প্রবলেম সলভ হচ্ছে। রাইট, বাগ মানে প্রবলেম। সো যত বাগ সলভ করবো তত কি আমাদের প্রবলেম সলভ হতেছে। রিডিউস, আচ্ছা তাহলে আমরা বাগ পাবো কিভাবে? ফার্স্ট অফ অল আমরা তো বাগ গুলোকে বের করবো, সলভ করতে। বাগ পাওয়ার জন্য কিন্তু কি করতে হবে? টেস্টিং মাস্ট, তাই না? টেস্টিং না করলে তো বাগ পাওয়া যাবে না। আমি তো বলতে আমার দেখে যে আসলে এখানে এই সমস্যা আছে বা এই রিস্ক আছে এখানে, এটা তো বলা যাবে না, তো আমাকে টেস্ট করতে হবে, দেন বলতে পারবো যে আমার কোন জায়গাগুলোতে প্রবলেম।
রিডিউস লং টার্ম ডিফেক্টস রিলেটেড কস্ট। হ্যাঁ, কি বলছে এখানে যে রিডিউস করবো কোথায়, লং টার্ম ডিফেক্ট রিলেটেড কস্ট, মানে যে ডিফেক্ট গুলো আসলে আমাদের লং টার্ম মানে প্রবলেম করতে পারে সেগুলোকে কমে ফেলতে হবে। শর্ট টার্ম প্রবলেম থাকতে পারে, বাট লং টার্মে যেন বাগগুলো না থাকে। কন্ট্রিবিউট টু দ্য কোয়ালিটি অফ দ্য সফটওয়্যার, এটা আমরা দেখলাম যে অ্যাট্রিবিউট গুলো আমাদের কাজও কিন্তু কি যে কোয়ালিটিতে অ্যাট্রিবিউট মানে আমাদের হেল্প করা, রাইট। মানে আমি যখন একটা জিনিস পাইলাম না, বলতে হবে যে এটা আমাদের এখানে মিসিং, সো উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট দিস, তাই না? আমরা তো 8টা পয়েন্ট দেখছি এর আগে, তো 8টার মধ্যে আমরা একটা পয়েন্ট পাইলাম না, মিসিং, তার মানে আমাদের ওই কোয়ালিটিটা তো নাই। So আমাকে বলতে হবে যে আমাদের সিস্টেমে এটা নাই, আমাকে এটা অ্যাড করতে হবে, রাইট। তাহলে আমরা কি করলাম, আমরা কোয়ালিটিটাকে ইনক্লুড করলাম। হেল্প মিটিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে, যেমন হচ্ছে কন্ট্রাকচুয়াল আর লিগাল রিকোয়ারমেন্ট এবং হচ্ছে ইন্ডাস্ট্রি স্পেসিফাইড স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমাদের কিন্তু এগুলো জানতে হবে স্ট্যান্ডার্ড গুলো। হ্যাঁ, যে টেস্টটা আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে এবং ওটার যে বিজনেসটা আমাকে জানতে হবে। তো দেখা গেল থাকে না এরকম যে ধরেন একটা ইন্ডাস্ট্রির কিছু আলাদা রুলস থাকে, যেমন গার্মেন্টস সেক্টর, ওদের কিছু আলাদা রুলস আছে না, তো গার্মেন্টস এই নিয়মগুলো মেনে চলতে হবে। আবার ব্যাংকিং কিছু নিয়ম আছে না, যে ব্যাংক হলে এগুলো রুলস মেনে চলতে হবে। তো প্রত্যেকটা সেক্টরে আলাদা রুলস থাকে, এগুলো থাকে, এগুলো তো ফলো করতে হয়। সো ওগুলো ফলো করলো কিনা এটা আমাদেরকে চেক করে দেখতে হবে। ওকে, সো এটা বলতে ইন্ডাস্ট্রি স্পেসিফাইড স্ট্যান্ডার্ডটা আমরা মানলাম কিনা এটা আমাদেরকে এনশিওর করতে হবে। ওকে, সো এগুলো তো আমাদের কি রোল। দেন আসি টেস্টিং এন্ড কোয়ালিটি। হ্যাঁ, সো টেস্টিং এন্ড কোয়ালিটির মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে টেস্টিং ক্যান গিভ কনফিডেন্স ইন দ্য কোয়ালিটি অফ দ্য সফটওয়্যার ইফ ইট ফাউন্ডস নিউ আর নো ডিফেক্ট। হ্যাঁ, তো আমরা কিন্তু কনফিডেন্স পাই টেস্টিং করার পরেই, যে আমরা বলতে পারি যে আসলে আমাদের অ্যাপ্লিকেশনটা কি অবস্থা। So আমরা যদি বাগ পাই তাও বলতে পারবো কি অবস্থা, না পারলে বলতে পারবো কি অবস্থা, বাট টেস্টিং করতে হবে, টেস্টিং মাস্ট। ইফ ডিফেক্ট ফাউন্ডস দ্য কোয়ালিটি ইনক্রিজ when those defects are fixed, তাই না? যদি বাগ পাই সেগুলো সলভ করলে কি তার কোয়ালিটিটা ইনক্রিজ করবে। আচ্ছা, লেসন লার্ন ফ্রম প্রিভিয়াস মিস্টেক ইমপ্রুভ ফিউচার পারফরমেন্স। এটা হচ্ছে কি, যে ধর আমি আগে যে কাজটা করে গেছিলাম আগের প্রজেক্টে বা আগের ফিচারে বা সিস্টেমে, সেখানে আমি কিছু ভুল করছিলাম বা আমার কিছু একটা জিনিস মিস হয়ে গেছিল, তো ওইটা যেন আমি নেক্সট যেন না করি। তাহলে কি আমার পারফরমেন্স ভালো হইতেছে, এবং আমার ভালো হলে কি হবে, আমাদের প্রজেক্টের যে কোয়ালিটিটা ইনক্রিজ করবে ডেফিনেটলি। আচ্ছা, তাহলে টেস্টিং এর কোয়ালিটিটা বুঝে গেছি রিলেশনটা, যে টেস্টিং করলে কোয়ালিটি ভালো হবে, অটোমেটিক এটা ভালো হবে। টেস্টিং যত করা তত কোয়ালিটি বাড়বে, টেস্টিং কম করবো কোয়ালিটি কম হবে। আচ্ছা, আর প্রশ্ন হচ্ছে যে হাউ মাচ টেস্টিং ইজ এনাফ, তাই না? টেস্টিং করলে তো কোয়ালিটি বাড়বে জানলাম, বাট হাউ মাচ টেস্টিং ইজ এনাফ, এটা তো বুঝতে হবে, লিমিট থাকা উচিত নাকি, এটা তো আনলিমিট হতে পারে না, রাইট? তো এখানে যেটা প্রবলেম হতে পারে, হ্যাঁ, একটা তো কি প্রবলেম হতে পারে, যে যদি আমি খুব বেশি টেস্টিং করি, যে আমি যদি খুব টাইম বেশি লাগাই, হ্যাঁ, যে টু মাচ টেস্টিং, তাহলে যেটা হবে যে আমাদের প্রজেক্টের ডেডলাইনটা মিট করতে পারবো না। মানে আমার ধরেন ডেডলাইন ছিল কালকে, আমি বলছি না আমার কালকে হবে না, আমাদের ধরো 1 মাস, তো ফলে প্রজেক্ট ডেডলাইন মিস হবে, আমাদের প্রজেক্টের যে বাজেটটা বেড়ে যাবে, রাইট? ফলে আমাদের কি প্রজেক্টের যে প্রাইসিংটাও বেড়ে যাবে এবং আমাদের প্রজেক্ট ফেল হতে পারে। আবার যদি আমি খুব কম টেস্টিং করি, ইনসাফিসিয়েন্ট টেস্টিং, মানে যারা লাগতো তা ওটা ওটা করতেছি না, অনেক কমে দিয়েছি, ফলে কি হবে, অনেক রিস্ক হয়ে যাবে না, যে রিস্ক যেগুলো আমি চেক করলামই না, তো জানলাম না আসলে ওই জায়গাগুলোতে কি অবস্থা, মানে কি আছে, তো টাচই করতে পারলাম না, ফলে আমার কি এই রিস্কটা থেকে যাচ্ছে, রাইট? এটা বলতে যে ইনসাফিসিয়েন্ট টেস্টিং হাইড রিস্ক অফ ইরোর ইন দ্য ফাইনাল প্রোডাক্ট, তাই না? যে রিস্ক গুলো আসলে আমার হাইড হয়ে যাচ্ছে, কারণ আমি জানছি না যে রিস্ক কোথায় কোথায় আছে আমার। তাহলে যে আমি বলছি টু মাস টেস্টিং, এটাও আসলে করাটা সম্ভব না। স্যার আসবো। হ্যাঁ, আসলে ছিল স্যার, ওদেরকে গতকাল কিছু ফিডব্যাক দিয়েছিলাম,
অনেকে পাশে নিয়ে গেছিল, শুধু একজন আমাকে চলে গেছে। ওরা আজকে আনে নাই, তাহলে নেক্সট উইকে নিয়ে তাহলে। আর এখানে মনে হয় কয়েকজন স্টুডেন্ট গেছিল। আচ্ছা, সো তো আমরা কি বললাম যে খুব টেস্টিং বেশি করবো এটাও করা যাবে না, আবার আমরা যে খুব কম করবো সেটাও করলেও রিস্ক। তাহলে কি করবো আমরা? তাহলে আমাদের কি করা উচিত বলে? কমও করা যাবে না, বেশিও করা না। তাহলে আমাদের অ্যাভারেজে একটা টেস্টিং করে যেতে হবে, যাতে আমাদের টেস্টিংটাও হয়, টাইমটাও বেশি না লাগে, আবার আমাদের রিস্কটাও কমে যায়। এটা আমাদের উদ্দেশ্য, তাই না? এটা আমাদের কাজ, যে টাইমটা কম লাগাতে হবে যেন রিস্কটা কমে, আবার যেন কিছু মিসও না হয়ে যায়, আবার যেন আমাদের টেস্টিং প্রপারলি হয়। তো এটা কিন্তু চ্যালেঞ্জ, এটা মেনটেনেন্স করাটা, যে সব টেস্ট করতে বলতেছে আমাকে বাট টাইমটা কম দিচ্ছে, আবার টেস্টিং কম করলে আমার তো রিস্কটা বেড়ে গেল, রাইট? তাহলে এখানে অবশ্যই আমাদের টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যেন আমরা খুব কম সময়ে টেস্টিং করে বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, আমাদের মোটামুটি এটা কাজ করতেছে। হ্যাঁ, অবশ্যই এটা তো যখন একটা প্রজেক্ট প্ল্যান হয় তখন কিন্তু সব প্ল্যানই হয়, যে ডেভেলপমেন্ট এত মাস লাগবে, টেস্টিং এত টাইম লাগবে, রিকোয়ারমেন্ট এত দিন টাইম লাগবে, ডিজাইন টাইম লাগবে, তো সবকিছু মিলে কিন্তু একটা প্রজেক্টের প্ল্যান হয়। হ্যাঁ, সেখানে সবকিছু মিলেই আমাদের টাইমটা বলে দেওয়া হয়। টেস্টিং লাগবে ধরুন বললো 1 মান্থ, ঠিক আছে? টেস্টিংটা কি মোস্ট অফ দ্য কেসেসে একদম লঞ্চ করার আগেই কি টেস্টিংটা করা হয় না মাঝখানে করা হয়? না, এটা ডিপেন্ড করে, এটা আসলে আমাদের ডিপেন্ড করে আমাদের ডেভেলপমেন্ট মডেলের উপরে, আমরা কোথায় মানে কেমন করতেছি মডেলটা, মানে আমাদের ডেভেলপমেন্ট যেটা করতেছি একটা অর্গানাইজেশনে, সেটা হচ্ছে কোন অ্যাপ্রোচে করতেছি, কোন মডেলে করতেছি, তো সেগুলো বেস করে আমাদের টেস্টিং গুলো হয়। যেমন আমি যদি বলছি ওয়াটারফল মডেল, যেটা আমাদের খুব কমন মডেল ওয়াটারফল, সেখানে একদম লাস্টে টেস্টিংটা হয়, একদম শেষে। হ্যাঁ, যে রিকোয়ারমেন্ট আসবে, ডিজাইন করা হবে, কোডিং হবে, দেন টেস্টিং হবে লাস্টে একদম। আর বর্তমান যেটা হচ্ছে এজাইল ডেভেলপমেন্ট, ডেভঅপস, সেখানে যেটা হয় যে শেষে হয় না, অনগোয়িং চলে, মানে কোডিং এ হয়, টেস্টিং এ হয়, আবার রিলিজ হয়, আবার কোডিং টেস্টিং রিলিজ, মানে এভাবে কি চলে নরমালি এজাইলের প্যারালাল প্যারালাল, লাস্ট একদম। নরমালি একটা কোম্পানি যখন কাউকে টেস্টিং এর জন্য হায়ার করে জি, তখন তো এটা তারা তো টাইম ফ্রেম ধরে দেয় হুম, দিনের মধ্যে আপনার টেস্টিংটা করতে হবে, হ্যাঁ, জি, হুম, কারণ আমার যখন 3 বছর 4 বছর অভিজ্ঞতা হবে তখন দেখেন আন্ডারস্ট্যান্ড যে এই মাসের মধ্যে এই টেনের মধ্যে আমি টেস্টিংটা কমপ্লিট করতে পারবো। কিন্তু আমার যখন নতুন আমি কাজ করবো তখন তো আমার আইডিয়া থাকে না যে আমি একটা শেষ করতে পারবো। দ্যাট কেস হাউ আই ক্যান কনফার্ম যে আমি এই টাইমের মধ্যে শেষ করে ফেলতে পারবো। হ্যাঁ। এক্ষেত্রে আপনার যে সিনিয়র সে আপনাকে বলে দিবে যে টাইমটা, যে আপনাকে টাইম দিবে সেট করে, তো আপনাকে তখন ওটার মধ্যে প্ল্যান করতে হবে যে আপনি কিভাবে এটা এই প্ল্যানের মধ্যে কাজটা করবেন। বাট প্রবলেম সলভিং এর আগে আমি যে কথাটা কোশ্চেনটা ছিল টেস্টিং এর কোয়ালিটি নিয়ে আপনি কতটুকু টেস্ট করবেন কত কোয়ালিটিটা কেনা বাট এটা আপনি তো শুনতে বুঝবেন না টেস্ট করে স্টেপ বাই স্টেপ আগাতে রাইট, কিন্তু আমরা, প্রবলেমটা কোন জায়গায় এবং টেস্টিং এর রেজাল্ট হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে যারা মানে এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার কেমন টাইম লাগবে টেস্টিং করতে, এটা আপনি ধারণা, আপনার আইডিয়া পেয়ে যাবেন যে আমাদের এই মডিউলগুলো টেস্ট করতে আমাদের কেমন টাইম লাগবে। ম্যানেজারও বুঝবে এটা ম্যানেজাররা বুঝবে ডেফিনেটলি, এবং সিনিয়র টেস্টাররা বুঝবে যে কেমন টাইম লাগা উচিত। যে জুনিয়র আপনার বুঝবেন না যে কেমন টাইম লাগবে। হ্যাঁ, সো আপনাকে টাইমটা হবে দেওয়া হবে, অনেক সময় টাইমটা একটু কমায় দেওয়া হয়, টাইম যখন থাকে তখন দেখা যায় কি ডেভেলপার টাইম বেশি নিয়ে নেয়। হ্যাঁ, ফলে আমাদের টেস্টিং টাইমটা কমে আসে, এটা কিন্তু হয়, ডেভেলপার টাইম বেশি নিচ্ছে, ফলে টেস্টিং এর টাইমটা আমাদের কমে যায়, এটা কিন্তু হয়। বাট আমাদের কাজ তো কি, যে আমাদের রিস্কটা কমাতে হবে, আর আমি যদি রিস্ক কম করে তাহলে তো আমাদের কোয়ালিটি বাড়লো না, রিস্ক থাকলো। তো এই জন্য আমরা টেস্টিং গুলো করার সময় আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করে টেস্টিং গুলো করি, যেন আমাদের টাইমটা আসলে একটু সেভ হয়। তো টেকনিক ছাড়া কাজ করা যাবে না ডেফিনেটলি, এই জন্য আমাদেরকে ঠিক শিখতে হবে টেকনিক গুলো, যে কি যেখানে কাজ করলে আমাদের ঠিকমতো প্রপারলি হবে, আবার টাইমটা আমাদের বেশি লাগবে না। বুঝে গেছে? যেমন আচ্ছা, একটা উদাহরণ আপনাদের দেখাই। ধরেন ওরাকল দেখলাম না, ওরাকলের যে অ্যাপ্লিকেশনটা,
কিন্তু ওদের যেটা রেস্টুরেন্ট পেজটা যেটা আছে এটা অ্যাকাউন্ট। আচ্ছা এখানে যে ধরুন এই ফর্মটা আপনার টেস্ট করবেন, হ্যাঁ, জাস্ট এই রেশন ফর্মটা। এখানে আছে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিটেল পাসওয়ার্ড, কান্ট্রি নেম, ডক্টর টেল ওয়েলকাম। তো প্রত্যেকটা রেকর্ড ফিল্ড, রাইট, এখানে স্টার মার্ক দেওয়া মানে কি প্রত্যেকটা রেকর্ড ফিল্ড ফিল আপ করতে হবে, এগুলো ছাড়া কিন্তু ফর্মটা সাবমিট হবে না। বাট হ্যাঁ, শুধু স্টেটটা ম্যান্ডেটরি না, রিকোয়ার্ড না, বাট কান্ট্রি কিন্তু রিকোয়ার্ড। আচ্ছা, তো এই যে ফর্মটা আছে এইটা টেস্ট করতে গেলে আসলে আমার কেমন টাইম লাগবে কি বুঝবো, রাইট? হাউ মাচ টাইম ইজ এনাফ ফর টেস্টিং দিস ইউজার ক্রিয়েট অ্যাপ্লিকেশন? কেমনে করবো, কত টাইম লাগবে কে বুঝবো? আচ্ছা, সো এখানে আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে রিকোয়ারমেন্ট কি কি আছে, তাই না? আচ্ছা, এখন আমাদের তো আছে এই রিকোয়ারমেন্টটা নাই অরাকলের, রাইট? তো আমাদের কাছে কি আছে, শুধু আমরা জানি যে রেকর্ড ফিল্ড মানে এগুলো সেটা করতেই হবে। তার মানে আমি চিন্তা করি যে আমি শুধু ফার্স্ট টাইম সবগুলো ডাটা দিয়ে ফিল আপ করবো। তাহলে একবার টেস্ট করলাম, একটা টেস্ট কেস হলো আমার, একটা টেস্ট কেস হলো একটা, সবগুলো আমি ডাটা ইনপুট করলাম, করে আমি সাবমিট করলাম, তাহলে অবশ্যই অ্যাকাউন্টটা কেটে উচিত, রাইট? আচ্ছা, যদি হয় তাহলে আমি বলবো কি যে হ্যাঁ আমার এই টেস্টিংটা এটা ডান, এটুকু পাস। এরপর আমি আবার সবগুলো ফিল আপ করবো, শুধু ফার্স্ট ইমেলটা ফিল আপ করবো না, আবার টেস্টিং করতে পারি দেখবো যে ইমেলের জন্য আমার এরর ধরে কিনা। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ফিল্ড আবার আলাদা করে চেক করতে হবে একবার করে। সবগুলো ফিল আপ করবো কিন্তু ইমেলটা দিলাম না, কিন্তু এটাকে ব্ল্যাঙ্ক রাখলাম। আবার সবগুলো ফিল আপ করলাম, পাসওয়ার্ডটা দিলাম না, আবার রিটাইপ পাসওয়ার্ড দিলাম না পরের টেস্টিং এ। এভাবে আমার কত আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ইনপুট ফিল্ড। তখন আমার 11টা টেস্ট কেস লাগতেছেই, আর একটা সব ভ্যালিড 12টা। ঠিক আছে? আচ্ছা, আবার পাসওয়ার্ড এখানে ম্যাচ করার একটা বিষয় আছে, ম্যাচ করে কিনা। এখানে ধরলাম আমি একটা, 13টা হলো। আচ্ছা, এই 13টা হচ্ছে আমাদের কি, যে টেস্ট কেস বললাম। এখন এর মধ্যে আরো টেস্ট কেস বাড়বে। কিভাবে বাড়বে, যে আমি যখন পাসওয়ার্ডটা দিব, এখানে কিছু আমাদেরকে রুলস বলছে, রাইট? এই যে এটা বলছে আমাকে ফলো করতে হবে কন্ডিশনটা। তার মানে এইটা ফলো না করলে আমার পাসওয়ার্ডটা রং হচ্ছে। তো আমাকে চেক করতে হবে না এটা, যে আসলে এইটা যে আমি যদি কোনো কারণে ফলো না করি তাহলে আমার কি ধরে কিনা, চেক করতে হবে এটা। আচ্ছা, সো বলছে যে আপার অ্যান্ড লোয়ার কেস লেটার। তো আপার কেস কতগুলো আছে, 26টা। আচ্ছা, অ্যাটলিস্ট ওয়ান নাম্বার, নাম্বার কয়টা আছে? 10টা। 26 × 10 স্পেশাল ক্যারেক্টার কতগুলো আছে, ধরলাম 10টা বা 12টা। নট ম্যাচ উইথ ইমেল, মানে ইমেল যা লিখতেছি সেই ইমেলটা এখানে থাকা যাবে না। আচ্ছা, অ্যান্ড অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার লং, তার লিখতে হবে অ্যাটলিস্ট 8, মানে 8-এর ছোট হওয়া যাবে না। তাহলে এখানে আমি যদি এর কম্বিনেশন করি এই ফর্মুলা গুলো, তাহলে আমার প্রায় টেস্ট কেস কতগুলো হবে, অনেকগুলো হবে না? মানে এটা কয়েক মিলিয়ন হয়ে যেতে পারে। হ্যাঁ, সবগুলো যদি কম্বিনেশন করি কয়েক মিলিয়ন টেস্ট হয়ে যাবে, শুধু ডাটা গুলো নেই। বাট সেটা তো পসিবল না, তাহলে কি সম্ভব এত টেস্ট করা? শুধু একটা ফিল্ড টেস্ট করা তো অসম্ভব। তাহলে আমরা কি করবো? তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যে এতগুলো টেস্ট কেস তো কমে আনতে হবে, যে 1 মিলিয়ন টেস্ট কেস তো আসলে ইম্পসিবল, রাইট? সো এখানে এসে আমাদের টেস্টারদের আমাদের কাজ করতে হয় যে আসলে কিভাবে আমি কম টেস্টের মাধ্যমে এটাকে আমি শেষ করতে পারবো টেস্টিংটা। বুঝা গেছে? এটা শিখতে হবে যে রিকোয়ারমেন্ট তো আমাদের দিবে অনেক রিকোয়ারমেন্ট, বাট রিকোয়ারমেন্টটা বুঝে কত কম সময়ের মধ্যে টেস্টিং করা যায় এটা আমাকে বের করতে হবে। এটা আমার ক্রিয়েটিভিটি, এটা আমার হচ্ছে মেন কাজ। সো এটাই বলছে আমরা ব্ল্যাক বক্স টেস্টিং। এখানে যে সেকেন্ড থার্ড বলতে নট ম্যাচ টু ইমেল, এখন আমার যে ইমেল অ্যাড্রেস, ওই ইমেল অ্যাড্রেসের পুরোটা দেওয়া যাবে না, একটা পার্টও দিতে হবে?
মানে নট ম্যাচ কন্টেন্ট, মানে এই পাসওয়ার্ডে আপনি যে ইমেল দিচ্ছেন সেই ইমেলটা এখানে থাকা যাবে না বেসিক্যালি। হ্যাঁ, ফুল ইমেল থাকা যাবে না, আবার শুধু আমি যদি ইমেলটা 500 টাকা দিই ওটাও হবে না। ইমেল অ্যাড্রেস যা লাগে যে ফর্মেটটা ওটা ফলো করতে হবে, ইমেল ফর্মেট দিলে ওটা ভ্যালিড হয়ে যাবে। তো তাহলে রিকোয়ারমেন্ট যত বাড়বে তত আমাদের টেস্টিং তত বেশি করতে হবে। যদি এখানে কিছু না বলতো, শুধু বলতো যে অনলি বলতো যে 8 ক্যারেক্টার লং, তাহলে আমাদের টেস্ট কেস 1টা বা 2টা বা 10টা ভিতরে হয়ে যেত কিন্তু, তাই না? বাট এখানে আমাদের অনেকগুলো বলছে কন্ডিশন, আমাকে অবশ্যই এগুলো চেক করে দেখতে হবে। এরকম যত কন্ডিশন বাড়বে তত কি টেস্টিং এর আমাদের টাইম বেশি লাগবে, আমাদের বেশি ফোকাস করতে হবে। আচ্ছা, তো যাই হোক, তো এখন যদি আমরা ইনসাফিসিয়েন্ট, আমরা যদি এখন শুধুমাত্র চেক করলাম যে এটা যে আপার লোয়ার কেস কাজ টেস্ট করলাম, বললাম যে ওকে ফাইন, বাট আমরা এটা চেক করলাম না, তাহলে কিন্তু হবে না, রাইট? ওটাই বলছে যে আমরা যখন টেস্ট করবো অবশ্যই আমাদেরকে এখানে একটা সাফিসিয়েন্ট সময় চেক করতে হবে। তো আমরা শিখবো এটাই সামনে যে কিভাবে আসলে এই টেস্টিং গুলো আমরা করবো এবং কম সময়ের মধ্যে। তো এটা কি বলে যে ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিং বলতে কি বুঝি, আইডিয়া আছে? অন্ধের মতো তো কাল কবে বেঁধে টেস্ট করবো এরকম? বলেন কি বললাম যে ব্ল্যাক বক্স টেস্টিং। আচ্ছা, সেটা কি টেস্টিং? এটা হচ্ছে যে ধরেন একটা ব্ল্যাক বক্সে কি হয়, বাইরে থেকে দেখা যায় ভিতরে কি আছে, দেখা যায় না তো। ব্ল্যাক বক্স মানে শুধু ভিতরে কি আছে দেখানোর কোনো সুযোগ নেই, পুরোটা ব্ল্যাক। তো টেস্টিং এ যেটা হয় যে আমরা যখন একটা অ্যাপ্লিকেশনের ইন্টারনাল স্ট্রাকচার, ইন্টারনাল কোডিংটা আমরা দেখি না বা জানি না, শুধু আমরা ফ্রন্ট এন্ড দিয়ে টেস্ট করতেছি ইউআই থেকে, এটা বললাম ব্ল্যাক বক্স টেস্টিং। বুঝে গেছে? মানে এই যে ফর্মটা আছে, এটা আমরা ডাটাগুলো সাবমিট করতেছি, লিখতেছি, অবশ্যই এই ডাটাগুলো ব্যাকএন্ডে যাচ্ছে, তাই না? কিন্তু আমরা তো জানি না যে ব্যাকএন্ডে যাচ্ছে কিভাবে, ওখানে গিয়ে কিভাবে পৌঁছতে হতেছে, ও ব্যাকএন্ডে কি কোড লেখা আছে, জানি না তো আমরা। না জেনে অন্ধভাবে, রাইট? অন্ধভাবে বলতে না জেনে বলতে কি, আমরা তো জানি রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট জানি, হ্যাঁ, মানে রিকোয়ারমেন্ট তো জানি। তো রিকোয়ারমেন্টটা জেনে যখন আমরা টেস্ট করতেছি ফ্রন্ট এন্ড থেকে, হ্যাঁ, আমাদের ব্যাক এন্ডটা জানার সুযোগ নেই, ওটা বলা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্ট। ঠিক আছে? তো আমরা সবাই, হ্যাঁ, তো আমরা যারা টেস্টিং করি মানে 80% আমরা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টার সারা ওয়ার্ল্ডে, মানে 80% ব্ল্যাক বক্স টেস্টার। সবাই আমরা টেস্টিং কিন্তু এভাবে করি, কারণ হয়টা যদি কোনো, আচ্ছা হয়টা কোনটা, সেটা হচ্ছে যে ব্যাক এন্ড, মানে ব্যাক এন্ডের যে কোডগুলো সেগুলো আমরা জানি, স্ট্রাকচারটা বুঝি, জানি, দেখে টেস্ট করতেছি, আমি ডাটা পাঠাচ্ছি, ওখানে চেক করছি ব্যাক এন্ডে গিয়ে ডাটাটা গেল কিনা। ঠিক আছে? আবার এটার জন্য আমার যে ডাটাটা ছিল ব্যাক এন্ডে, আমি পুরো কোডিংটা স্ট্রাকচারটা আমি দেখছি, আমি ও টেস্ট করতেছি, মানে কোড টেস্টিং যেটা বলে। ব্ল্যাক বক্সটা অবশ্যই, হোয়াইট বক্সটা বললাম যে কোডিংটা জানা, স্ট্রাকচারটা বোঝা, আর গ্রে হচ্ছে দুটোই একসঙ্গে করা, দুটোই করতে হবে, ওটা গ্রে বক্স টেস্টিং। সো আমরা কিন্তু মানে সবকিছু করবো কি ব্ল্যাক বক্স অ্যাপ্রোচ। ইয়েস, তার মানে কি হোয়াইট বক্স টেস্টিং যদি এটা জানতে হয় তাহলে কি ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার হতে হবে? ডেফিনেটলি। কারণ ডেভেলপারে তো আসলে এটা মানে করতে পারবো ভালো মতো, আমরা তো পারবো না, কারণ আমরা ব্ল্যাক বক্স টেস্টার থেকে হুম, ডাটা ফ্লো ডায়াগ্রামটাও দিবে না, দিবে তো ভাই, হ্যাঁ দিবে না কেন? কোডিংটা শুধু আমরা কোডিং এ যাবো না, না, ডাটা বাজে এক্সেস নাই আমাদের, কোডিং এক্সেস নাই। মানে ফ্রন্ট এন্ডে যা যাবতীয় কাজ আছে ব্ল্যাক বক্সে আমরা বলতে রাইট, আমাদের এখান থেকে সব বাগগুলো বের করতে হবে, মানে ডেভেলপার ব্যাক এন্ড ভুল করছে সেটা আমরা বের করবো ফ্রন্ট এন্ড থেকে। ঠিক আছে না? ধরেন আমরা যদি সবকিছু এখানে ভ্যালিড দেই, সাবমিট করলাম, বাট এখন কি হইলো না, তার মানে এটা কি প্রবলেম, মানে এটা বাগ। আবার আমরা এখানে ধরেন এই যে রুলসটা ভয়েড করলাম, আমি এখানে ইমেল দিলাম, মানে আমি এই ইমেলটাই এখন কি করতেছি,
আমি পাসওয়ার্ডটা ইউজ করতেছি, এটা তো বলছে যে এটা হবে না। হ্যাঁ, So আমি যদি এখানে দেই, বলছে যে পাসওয়ার্ড ডাজ নট মিট পলিসি, বলছে না? তার মানে এখানে কিন্তু বলছিল যে আমার পাসওয়ার্ডের মধ্যে ইমেলটা থাকা যাবে না, বাট আমি তো ইমেলটা রাখলাম। এই যে আমাকে ধরলো ভুলটা, তার মানে আমি চেক করছি কোথায়? চেক করছি কিন্তু ফ্রন্ট এন্ড থেকেই। আর এটা যে লজিকটা, এটা কোথায় লেখা আছে? ব্যাক এন্ডে কোডিং এ, রাইট? চেক করতে আমি দেখতেছি না, দেখতেছি করতে আমার সামনে ভিজিবল না। না এই টেস্ট করে হচ্ছে প্রথমে টেস্ট আছে হ্যাঁ, আপনার যে ফ্রন্ট এন্ডের হুম, টেস্টটা টেস্টটা তো আপনি হচ্ছে এখান থেকে ক্লিক করে দেখছেন এটা কাজ করছে জি। এই টুলসের মাধ্যমে চেক করা হয় নাকি আপনার এভাবে আগে চেক করে তারপর আবার আমরা যেটা করতেছি এখন, এটা বলা যে কি ম্যানুয়াল টেস্টিং। এইটা মেনে এটা ম্যানুয়াল টেস্ট, এটা মানে যেটা আমি নিজে করতেছি ম্যানুয়ালি, হাতে কলমে। বুঝে গেছে? যেটা আমি নিজে করতেছি, যে ম্যানুয়াল চেক করতেছি, ইনপুট দিচ্ছি, সাপোর্টে কি আসে, এটা ম্যানুয়াল টেস্টিং। অটোমেশনটা ঠিক এর অপোজিট, যে এই ইনপুটগুলো আমি দিব না, দিবে অন্য একজন, একটা সিস্টেম, মানে অটোমেশন হচ্ছে সফটওয়্যার রিলেটেড সবটা দিয়ে কাজটা করা হয় পুরোটাই। সে ইনপুট দিবে, সে চেক করবে এটা আসলো কিনা। যদি আসে আমি বলবো যে হ্যাঁ এটা আসছে, তার মানে ঠিক আছে। আমি কি বুঝলাম, যে আমি দেখলাম যে এটা আসছে, তার মানে কি এটা ঠিক আছে, মানে আমার এটা এখানে অ্যাপ্লাই হয়েছে। আর যদি আমি দেখলাম যে আমাকে এটা বলতেছে, তার মানে কি সে এটা নিয়ে ফেলছে, আর নেওয়া মানে কি আমার এই রুলসটা মানলো না, তার মানে এটার বাগ, রাইট? ঝামেলা আছে, তো এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, যে ফ্রন্ট এন্ড থেকে আমাদেরকে এই বাগগুলো বের করতে হবে। ফ্রন্ট এন্ডে যাবতীয় যত কাজ আছে না এটা সব মেনু টেস্টে দেখো তো ম্যানুয়াল হচ্ছে এটাই, হ্যাঁ, যে আমি ইনপুট দেবো, আউটপুট চেক করবো, এটা কিছুই না। ইনপুট আউটপুট চেক করা কিছুই না, খুব সিম্পল কথা। আমি ইনপুট দেবো, আউটপুট চেক করবো, একদম ইজি না? আমি ইনপুট দিলাম, আউটপুট চেক করলাম, এই এই টেস্টিং। ঠিক আছে, আবার আমি যদি পাসওয়ার্ড একটা দেই, আবার আমি যদি ম্যাচ না করে, তাহলে ইউর ম্যাচ দেওয়া উচিত কিনা? তাহলে আমি আচ্ছা এখানে আমি এটা ফলো করে দিই, বলছে আপার কেস লোয়ার কেস। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন তো নিচে, মানে সবগুলো রুলস ফলো করছি, এখানে আমার নিয়ে নিয়েছে। এখন আমি সেম পাসওয়ার্ডটা কপি করে এখানে দিই, দেখি নেয় কিনা। কেন বলতেছে? এখান থেকে কপি করছি, কপি হবে না, আমি ট্রাই করতে হবে। কপিও কিন্তু করা যায়, বাট এখানে তারা কপিটা অফ করে রাখছে, কপি করে দিতেছে না। বুঝতে গেছে? কপি করা যায়, তো দেয় নাই। আচ্ছা না দিই, তো আমি এখন আবার লিখি, ওকে। এখন দেখেন এটা কি ম্যাচ করছে, তার মানে এটা আমি চেক করলাম না, আমি দূরে কিন্তু সেম দিয়ে আমি চেক করছি নিজে, আমি দূরে সেম দিলাম, মিললো, তখন আমি স্যাটিসফাইড, হ্যাঁ ঠিক আছে মিলতেছে। দিস কল ম্যানুয়াল টেস্টিং, ইনপুট দেওয়া, আউটপুটটা অবজার্ভ করা, কোম্পানিতে তো আপনার ম্যানুয়াল টেস্টিং, ম্যানুয়াল। ম্যানুয়াল আর অটোমেশন দুইটাই তো টেস্ট হ্যাঁ, তার দুটোই মানে করতে কি হয়। যখন আমরা টেস্ট করবো একবার হুম, ঠিকঠাক দিয়ে করবো আর একবার ভুল দিয়ে করবো, হুম, এবারে কি ভুল দিয়ে দিয়ে করতে হবে? অবশ্যই করতে হবে, নাহলে আমি কে বলবো যে প্রবলেম আছে? মানে আমি ধরেন এখন যদি আমি এই যে ইটের পাসওয়ার্ড, এটা তো অবশ্যই এখানে ম্যাচ করতে হবে, তো আমি যদি এখানে ম্যাচ না করাই, ভুল দেই, আর যদি সে আমাকে ওটা না ধরে, তার মানে প্রবলেম, বাট সে ধরছে, তাই না? So আমাকে চেক করতে হবে কি ভ্যালিড দিয়ে, ইনভ্যালিড দিয়ে, দুটো চেক করতে হবে আমাকে। ভাই অটোখানটা বাদ দেন না, বোঝেন না ভাই, আর কি যেটা বলছি এটা বোঝেন, ম্যানুয়ালটা বুঝেন, আপনার পরে বুঝেন। ওকে, সো আমাকে কি ইনভার্টটা দিতে হবে এবং ভ্যালিড দিতে হবে। সো তাহলে আমাকে বুঝতে হবে আমি কি দিচ্ছি ইনপুটটা। তো এখন আমি যদি এখানে ভ্যালিড দিই, তারপর যদি আমাকে এটা শো করে, তার মানে কি এটা বাগ, তাই না? আমার ইনভাইট দিলাম, সে নিয়ে নিল, সো এটা বাগ, রাইট? সো আমি কি ইনপুট দিচ্ছি, কি আসলে এটা আমাকে বুঝতে হবে, এটা কেউ বলবে না আমাকে। এটা বুঝে বুঝে আমাকে বলতে হবে যে এটা আসলে কি পাস নাকি এটা ফেল। বুঝে গেছে?
আর যেটা ফেল সেটা আসলে কি বাগ, ওটা ডিফেক্ট। তার মানে নিশ্চয়ই এটার ব্যাক এন্ডে যে কোড করছে সে নিশ্চয়ই কোনো ভুল করছে, তার কারণ এখানে উল্টো পাল্টা একটা আসতেছে, তাই না? তাহলে আমরা কিন্তু কোডিং যে গেলাম না, আমরা ফ্রন্ট এন্ড থেকেই ওটাকে চেক করতেছি ব্যাক এন্ডের কোডগুলোকে। তেমন আমাদের কাছে কিন্তু কি যে ব্যাক এন্ডের কোড টোড সবকিছু কিন্তু আমরা আননো জানি না কি আছে, ওটাকে ইগনোর করে টোটালি আমরা টেস্ট করছি ফ্রন্ট এন্ড থেকে। এটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। আমরা যা শিখবো সবকিছু ব্ল্যাক বক্সের মধ্যে পড়ে। ম্যানুয়াল টেস্টার যারা তারা মূলত এটা ব্ল্যাক বক্স টেস্ট না সবকিছু করতে পারে তারা, যদি কেউ কোডিং করে সবকিছু করতে পারে, সমস্যা নেই। ম্যানুয়াল দ্রুতই করা যায়, হয়তো হয় ব্ল্যাকও করা যায় ম্যানুয়াল টেস্টিং, রাইট। কিন্তু আমরা শিখবো এখানে ব্ল্যাক বক্স টেস্টিং উইথ ম্যানুয়াল অ্যাপ্রোচ, বুঝতে গেছে? So, আমরা সবাই কি ব্ল্যাক বক্স টেস্টার ইন ম্যানুয়াল টেস্টিং শিখতেছে এখন। এরপর অটোমেশনটা পরে আসবে, সেটা পরে, But এখন তো শিখছি ম্যানুয়ালটা। ওখানে কি ওইরকম অপশন আছে যে আমি 26 ক্যারেক্টার চেক করার পর আছে কি মানে একটা ক্যারেক্টার মিসিং করতে পারে, তখন আমার কোনো কারণে 25 ক্যারেক্টার এলাও, সেটাকে আমি কিভাবে আইডেন্টিফাই করব সে কোন ক্যারেক্টারটা পাসওয়ার্ডে যখন আমি 26 ক্যারেক্টার বলছি এখানে 26 অ্যালফাবেটিক যেটা, কিন্তু হ্যাঁ সবগুলো সবগুলো দিয়ে দিয়ে কিন্তু চেক করতে হবে। হ্যাঁ সব চেক করবেন, এ দিবেন বি দিবেন, তাই সব সব জেড পর্যন্ত দিয়ে দিবেন, দিয়ে দেখবেন যে কোনটা নেয় কোনটা নেয় না, বুঝে গেছে? যদি টাইম থাকে তাহলে করবেন, আর সময় কম। জানা সত্ত্বেও ভুল দিতে হবে, সব পাসওয়ার্ড তো জানি তারপরে ভুল দিতে হবে। হ্যাঁ অবশ্যই দেখতে হবে না যে ভুলটা ধরতে পারছে কিনা। ভাই একটা কোয়েশ্চেন, বলেন। একটা পাসওয়ার্ড কত লম্বা, মানে কত লম্বা ওয়ার্ডের হতে পারে হাইস্ট? এটা তো ভাই বেশ মানে ভেরি করে, কেউ 15 নেয়, কেউ 10 নেয়, কেউ 8 নেয়, কেউ 6 নেয়, কেউ 4 নেয়। হচ্ছে যে কত লম্বা পর্যন্ত আপনি পাসওয়ার্ড দিতে পারেন টেস্টিং এর ক্ষেত্রে? মানে সর্বোচ্চ ম্যাক্সিমামটা আপনাকে বলে দিবে, ম্যাক্সিমামটা এখানে তো বলা নাই, কিন্তু ম্যাক্সিমামটা রিকমেন্ড বলে দিবে, ম্যাক্সিমাম ধরো 20 বা 30 ক্যারেক্টার। কোডিং কোডে 30 যদি হয় এর তো কোনো লিমিট নাই, ওই যে আর যদি বলে যে আমি 5 ক্যারেক্টার করতে মানে ওই যে তো স্ট্যান্ডার্ড যেটা আর কি যে এখন না না ভাই, প্রত্যেকটা ইনপুট ফিল্ডে একটা লিমিট থাকে মাস। আমি কেন জিজ্ঞেস করলাম ভাই, মনে করেন there is a line হুম। which says that a quick count false chance of a lazy dog, যেখানে A to Z 26টা ক্যারেক্টার আছে। আমি যদি পুরো পাসওয়ার্ডটা একবার লাইনটা লিখতে পারি, ওখানে যদি না ধরে দ্যাট মিন্স আমার A to Z তো সব চেক করা হয়ে গেল একবার। কিন্তু এখানে লিমিট থাকে, কারণ আমাদের তো এই ডাটাগুলোই তো আমাদের ব্যাকে ডাটাবেজে স্টোর হয়, বুঝেন তাই না? এই ডাটাগুলো আমাদের ডাটাবেজে স্টোর হচ্ছে, টেবিল আছে, ডাটাবেজে টেবিল, টেবিলে গিয়ে আমাদের ডাটাগুলো স্টোর করতে হয়। এখন ওই টেবিলে কিন্তু একটা লেন থাকে, লিমিট থাকে যে সে কত টাকা দিতে পারবে টেবিলটাতে, তো সেখানে যখন লিমিট করে দেওয়া হয় ওটা এখান থেকে কে হিট করে ওখানে, ওখানে বলা হলো তখন ও ডাটা নিবে 20টা ফর এক্সাম্পল, আমি এখানে বেশি বেশি পাঠাতে পারবো না, বুঝে গেছে? তো এর সঙ্গে ডাটাবেসটা একটা লিঙ্ক থাকে, তো আমাকে ডেভেলপারটা বলে দিবে যে এই ফিল্ডটার লেন্থ ম্যাক্সিমাম কত হতে পারে। তো আমি ম্যাক্সিমামটা জানলে আমি কি টেস্ট করতে পারবো না? জানলাম মিনিমাম তো 8, ম্যাক্স বললো 30, তাহলে আমাকে এর মধ্যেই ভাষা টেস্ট করতে হবে, এটাই। আচ্ছা তাহলে আসে অডিট টেস্টিং, এটা তো আমরা জানি, তো আর বলার কিছু নেই। তারপরেও এখানে একটু এ দেওয়া আছে বলে নেই, এটা প্রসেস ডেফিনেটলি, রাইট? এক্সারসাইজ, অ্যানালাইজ, ইভালুয়েট, হ্যাঁ চারটে এখানে এরকম 3টা পয়েন্ট আছে, একটা হচ্ছে এক্সারসাইজিং করা, অ্যানালাইজ করা এবং হচ্ছে অপারেশন করা এবং ইভালুয়েট করা। দেখেন পুরো টেস্টিং এর প্রসেসটা এই কয়টা একের মধ্যে সীমাবদ্ধ। একটা হচ্ছে এক্সারসাইজ, আচ্ছা আমরা এক্সারসাইজ কিভাবে করি? এক্সারসাইজ আমরা কিভাবে করি বলেন?
ভুল বুঝে বারবার টেস্ট রাইট, তার মানে আমাদের মানে ফর্মুলা তো ফিক্সড, আমরা ফর্মুলা ফিক্স থাকে না, আমরা ম্যাথ করছি না এক্সারসাইজ কেমনে করি, আমাদের তো ফর্মুলা তো ফিক্সড, আমরা বিভিন্ন ডাটাতে ইনপুট দিয়ে আমরা টেস্ট করে দেখি, ফর্মুলা অ্যাপ্লাই করে দেখি যে কাজ করে কিনা আছে কিনা, তার মানে এখানে আমাদের রিকোয়ারমেন্ট তো ফিক্সড, টেস্টিং রিকোয়ারমেন্ট তো ফিক্সড, কি করবো, আমি বিভিন্ন ডাটা ইনপুট দিব, যে বোঝা কাজ হয় কিনা, সো দিস এক্সারসাইজিং। আচ্ছা, এরপর অ্যানালাইজিং। কেন বলছে অ্যানালাইজিং, যে আমি যে ইনপুটটা দিলাম তার জন্য যে আসতেছে আউটপুটটা কেন আসলো, আপনার এটা বুঝতে হবে, এটা অ্যানালাইজ করতে হবে। ইনপুট দিলাম, আউটপুটটা কেন এমন আসতেছে, কেন এটা আসবে, কারণটা কি, এটা অ্যানালাইজ করা, এটা বোঝা, ঠিক আছে না? আপনি একটা ম্যাথ করতেছেন, আপনি আপনার ফর্মুলা অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, কিন্তু আপনার অ্যান্সারটা মিলতেছে না, তো কেন মিলতেছে না, নিশ্চয়ই আপনার কথা বলিতেছে, এটা একটা বুঝতে হবে অ্যানালাইজ করে, যে আমি কোথাও ভুল করলাম, ভুলটা বের করি। এখানেও তাই, আমি টেস্ট করতেছি, আমি ইনপুট দিচ্ছি, আমার আউটপুট কেন আসতেছে না, এরকম কি সমস্যা হচ্ছে, ওইটা অ্যানালাইজ করা, বোঝা। প্রসেস অফ অপারেশন আন্ডার স্পেসিফাইড কন্ডিশন। আচ্ছা, অবজার্ভ রেজাল্ট এবং হচ্ছে মেকিং ইভালুয়েশন। সো রেজাল্টটা অবজার্ভ করতে হবে আমাদেরকে, করার পরে আমাকে একটা নিতে হবে ডিসিশন, যে আসলে এটা কি ঠিক না ভুল, দিস কল ইভালুয়েশন। আমরা ইভালুয়েশন করি না, মার্কিং করি, গ্রেড করি না, গ্রেডিং ইভালুয়েশন করি না, যে কত সে কত বড় ম্যাট্রিক্সে কত মার্ক পাইলো, সো এটা ইভালুয়েশন। আমরা যে পরীক্ষা দিই আমাদের ইভালুয়েট করা হয় না, এক্সাম মানে কি ইভালুয়েশন করতেছে আমাদেরকে, তো টেস্টিং করছে কিন্তু আমাদেরকে, তাই না? আর আমাদের যে কোশ্চেন গুলো দেওয়া হয় এগুলো কি, পরীক্ষার সময় আমরা পরীক্ষা নিই না, পরীক্ষা দিচ্ছি আমরা সবাই, রাইট? তো আমাদের দ্বারা কোশ্চেন পেপারটা সেটা কি আসলে, না ওটা কি, ওটা আমাদের টেস্ট কেস, প্রত্যেকটা টেস্ট কেস। আমাদের রিকোয়ারমেন্ট কি, আমাদের বই, আমাদের বই আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের বই দেওয়া হয় না, বলে এই যে আমাদের ফিজিক্স বই, কেমিস্ট্রি বই, আমাদের ম্যাথ বই, ওটা কি আমার রিকোয়ারমেন্ট, আমাকে পড়তে হয়, বুঝতে হয়, বুঝা পরীক্ষা দিই না, তো পরীক্ষা কি আমাদের টেস্টিং না হয়, যে আমি আসলে কতটুকু বুঝছি রিকোয়ারমেন্টটা, ঠিক আছে? সো কোচিং খাপগুলো কি সেম প্যাটার্ন হয় না, তো কোচিংটা অনেক টাইপের হয় না, তার মানে কি এগুলো একটা টেস্ট কেস, দেখে যে আমি আসলে এইটা পারি কিনা, এটা বুঝি কিনা, আমাকে টেস্ট করা হইতেছে, বুঝা গেছে? এক্সাম মানে টেস্টিং, কিছুই না, এক্সাম মানে কি টেস্টিং, আমাকে টেস্ট করতেছে যে আমি আসলে পড়ছি কিনা। টেস্টার হচ্ছে টিচার। আমি তো টেস্ট করে হবে না, ধরেন আমি এখন যদি মানে আমি যদি হয় টিচার, আমি আমি আমার এক্সাম দিব, তাহলে কি পারবো? আমি তো আমার যেগুলো পারি ওগুলো এসে কোশ্চেন দিয়ে রাখবো, তাহলে তো আমার তো সব পাস, আমি তো এ প্লাস, আমি কি ফেল হবে তখন? যদি ডেভেলপার যদি ওগুলো টেস্ট করার জন্য, তাহলে ওর তো সব এ প্লাস হবে, বুঝতে গেছি বিষয়টা? সে তো ওর যে যেগুলো হচ্ছে ওর জন্য ভালো, তো ওগুলো ওগুলো টেস্টিং করবে, যেগুলো ও জানা যায় এগুলো কাজ করছে ওগুলো টেস্ট করবে, ওগুলো দেখবে, বাট যেগুলো প্রবলেম সেগুলো ওগুলো কখনোই চেক করবে না, নো। আমি করতাম, আমি যেগুলো আমার প্রবলেম ওগুলো কখনোই কোশ্চেনে দিব না, যে আমি পারি না, ওকে ভাই এটা পার, যেটা পারি ওকে দিই, তাহলে আমি এটা পারবো, এরকম। এই জন্য ডেভেলপারটা টেস্ট হতে পারে না, কারণ মাইন্ডসেটটা ডিফারেন্ট। ওকে, তো তাহলে আমরা বললাম টেস্টিং মানে কি, যে বিভিন্ন ডাটা দিয়ে বিভিন্ন এক্সারসাইজ করা, সেটাকে অ্যানালাইসিস করা এবং ইভালুয়েট করা। অ্যানালাইজ করে আমাকে বুঝতে হবে যে রিকোয়ারমেন্টটা কি ছিল, আর আমি কি পাচ্ছি, কি আসা হচ্ছিল, কোনটা আসতেছে, কেন আসলো, ঠিক না ভুল, এটা ইভালুয়েট করা। তো দিস কন্ডিশন মানে দিস অ্যাকচুয়ালি টেস্টিং। তো এখানে বলছে স্পেসিফাইড কন্ডিশন, দিস ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা কি, আমরা যে টেস্টিংটা আমরা যে পরীক্ষা দিই, কোথায় দিই, বাসায় পরীক্ষা দিই নাকি এক্সাম হলে দিই? হলে পরীক্ষা দিই, স্যারেরা গার্ড দেয়, তো দিস ইজ কল কন্ডিশন। এটা বলা থাকে যে এক্সাম হবে, ক্লাসরুম পরীক্ষাটা হবে, টিচার গার্ড দিবে, টাইম থাকে ফিক্সড, 2 আওয়ার্স, 3 আওয়ার্স, 4 আওয়ার্স, এগুলো কি কন্ডিশন, মানে টেস্ট কন্ডিশন।
আমি যদি আমি কোনটাকে ব্রেক করি, তখন বললাম যে না আমার টেস্টের কার্ড থাকবে না, তাহলে কি টেস্ট হবে? এটা হবে। এখন আমি যদি ওটা রেজাল্টটা নিয়ে যদি বলি যে হ্যাঁ আমি খুব খুশি, তাহলে কি টেস্টিং হইলো? আর যারা রিমোটলি করে ওইটা এবং ওটা ডিফারেন্ট কন্ডিশন, ওইটা আলাদা কন্ডিশন, যে রিমোট এক্সাম রিমোট কন্ডিশন, বুঝতে গেছে? তার মানে মানে ওইটা হচ্ছে কি ওদের জন্য ওই কন্ডিশন, আমার জন্য এই কন্ডিশন। এখন আমার পরীক্ষা রিমোটলি, এবার সে আসতেছে ক্লাসরুমে, সো তার কি সেটা হবে? তার মানে অবশ্যই আমাদের কনসেপ্ট ফলো করতে হয়, মাস্ট। তার মানে আমি যদি একটা জিনিসকে টেস্ট করছি, আমাকে অবশ্যই তার যে কন্ডিশন গুলোকে মেনে করতে হবে, এর বাইরে গিয়ে করলে হবে না। ক্লিয়ার? আমরা এক্সাম দিব, এক্সামের যে রুলস গুলো আছে, যে কন্ডিশন গুলো ফলো করতে হবে, ক্লাসে আসতে হবে, বসতে হবে, আমাদের টিচার গার্ড দিবে, আমি পরীক্ষা দিব টাইম মতো, শেষ। তাহলে কি হচ্ছে যে সবার জন্য সেম কন্ডিশন, তাই না? সবার জন্য সেম, মানে যারা পরীক্ষা দিবে প্রত্যেকের জন্য সেম কন্ডিশন। তাহলে যদি কেউ ভালো করে খারাপ করতে পারে, স্বাভাবিক। এখন যে ভালো করতে মানে কি, সে পড়ালেখা করছে, বুঝছে, আর যে বুঝে নাই তার খারাপ হবে, স্বাভাবিক। আসলে বলতে পারবো না যে, স্যার আমার জন্য টাইম একটু বাড়াই দেন, আমাকে একটা বুক অ্যালাউ করেন, বলতে পারবে? কারণ এটা তো কন্ডিশনের মধ্যেই নাই, সে কেন বলবে এটা? তো এখানেও তাই, আমরা যখন টেস্ট করবো আমাকে বুঝতে হবে যে আসলে আমরা টেস্ট করার আসলে কোন কন্ডিশনের মধ্যে। ওকে, তো আমরা এটাকে বলে হচ্ছে কি, মানে এই যে বলবো না কন্ডিশন, এর বলা এনভায়রনমেন্ট বলা হয়, যে টেস্ট এনভায়রনমেন্ট বলা হয়। আমরা বলি যে টেস্ট এনভায়রনমেন্ট। এবং টেস্ট করবো কোথায় করবো, কোন এনভায়রনমেন্টে করবো? এনভায়রনমেন্ট মিনস হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, টুলস, টেকনোলজি, সবকিছু মিলে আমাদের এনভায়রনমেন্ট। মানে এই যে টেস্ট করতে আমার কি কি লাগবে, ধর আমরা যে পরীক্ষা দিই কি কি লাগে, লাগে হচ্ছে একটা ক্লাসরুম, লাগে না ক্লাসরুম হচ্ছে এটা এটা এনভায়রনমেন্ট। আমার বসার জন্য একটা চেয়ার টেবিল দরকার, আমার এক্সাম পেপার দরকার, আমার একটা পেজ দরকার, কলম দরকার, সো এভরিথিং মিলে একটা এনভায়রনমেন্ট, বুঝা গেছে? So, আমরা যে টেস্ট করবো আমার তো এনভায়রনমেন্ট লাগবে, যে আমি কোথায় করবো টেস্টটা, কি করবো ওয়েবে নাকি মোবাইল অ্যাপ্লিকেশন, কোথায় টেস্ট করতে হবে, আমার হার্ডওয়্যার কি কি লাগবে, আমার সফটওয়্যার কি কি লাগবে, আমার নেটওয়ার্ক কেমন হতে হবে, এটা কি ওয়াইফাই হতে হবে নাকি মোবাইল ইন্টারনেট হতে হবে, বুঝা গেছে? এভরিথিং যা যা লাগবে সবকিছু মিলে আমার এনভায়রনমেন্ট। আচ্ছা, তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে এনভায়রনমেন্টটা অবশ্যই করতে হবে আমার কাস্টমার যেটা বলবে সেইটা এনভায়রনমেন্ট, আমি ইচ্ছা মতো যেমন বানালে হবে না। আমি টেস্ট করবো, হ্যাঁ আমি টেস্ট করবো ঠিক আছে, কিন্তু এনভায়রনমেন্ট হতে হবে কার মতো, কাস্টমার বলা এনভায়রনমেন্টের মতো। এখানে আমি ইচ্ছা মতো এনভায়রনমেন্ট বানালে হবে না, ঠিক আছে? আচ্ছা, তো সেখানে আমরা আমাদের যা যা লাগবে টেস্টিং করার জন্য অবশ্যই আমি নিজেকে কি কি সেট করে রাখবো, টুলস, হার্ডওয়্যার, সফটওয়্যার যা যা লাগবে সবকিছু আমি ম্যানেজ করে সেট আপ করে টেস্টিং করা শুরু করবো। ওকে, তাহলে বুঝে গেছে এটা? হুম? আচ্ছা, তো এবার টেস্টিং এর মেন অ্যাক্টিভিটিস যে আমাদের কি করতে হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল প্ল্যান এন্ড কন্ট্রোল, এটা আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিস, যে প্ল্যানিং করা, যে আমি কি করবো, হ্যাঁ কি টেস্ট করবো তা একটা প্ল্যান করতে হবে, আমাদের কেমন টাইম লাগবে, হ্যাঁ কারা কাজ করবে, আমাদের কি কি হতে হবে, কেমন বাজেট লাগবে, সবকিছু প্ল্যান করে ফেলতে হবে একদম শুরুতে। কখন? একটা প্রজেক্টের শুরুতে করতে হবে কিন্তু এটা টেস্ট প্ল্যান, ফার্স্ট কাজ। মানে যখন আমাদের রিকোয়ারমেন্টটা পেয়ে গেলাম আমরা, তখন থেকে আমাদের টেস্ট প্ল্যানটা করতে হবে, বুঝে গেছে? মানে কাস্টমার রিকোয়ারমেন্ট দিলে আমাদেরকে যে ওকে এটা বানিয়ে দিতে হবে, আমরা রিকোয়ারমেন্টটা পাওয়ার পরে আমরা কি টেস্ট প্ল্যান করে ফেলবো। এরপর হচ্ছে চুজিং টেস্ট কন্ডিশন, যেটা বললাম যে আমরা টেস্ট করবো কোথায় করবো, টেস্টিংটা কি কি মেমোরি লাগবে আমাদের, সেগুলো বের করে ফেলা। ডিজাইনিং অ্যান্ড এক্সিকিউটিং টেস্ট কেসেস, এখন আমাদেরকে টেস্ট কেস লিখতে হবে অনেকগুলো, যেমন বললাম না এই যে কোশ্চিন পেপার,
থাকে না কোশ্চেন অনেকগুলো, এগুলো কিন্তু টেস্ট কেস একটা করে। তো সেই টেস্ট কেসগুলো কি কি হবে আমাদেরকে সেগুলো বের করতে হবে, যে কি কি ভাবে আমি এটাকে টেস্ট করবো, এই ফাংশনটাকে টেস্ট করবো, কি কি ভাবে আমি ইনপুট দিব, কি আউটপুট আসবে সেগুলো। যেমন একটুকে বললাম না যে সবগুলো হচ্ছে আমরা ভ্যালিডে টেস্ট করবো, হ্যাঁ, সবগুলো একটা টেস্ট কেস, ইনভাইট দিব ওইটা একটা টেস্ট কেস, এরকম। বুঝে গেছে? যে বিভিন্ন ডাটা সেট তৈরি করতে হয় আমাদেরকে টেস্ট কেস করার জন্য। মানে অল ভ্যালিড এগুলো টেস্ট কেস, আবার অল ইনভ্যালিড এটা টেস্ট কেস, আবার ইমেল ইনভ্যালিড এটা টেস্ট কেস, পাসওয়ার্ড ইনভ্যালিড টেস্ট কেস। মানে আমি এই যে যে ফর্মটা টেস্ট করতেছি কত ওয়েতে টেস্ট করবো, কতভাবে টেস্ট করবো, প্রত্যেকটা এটা টেস্ট কেস। বুঝে গেছে? ধরেন আপনি যেমন এখান থেকে ফার্ম গেট ফর এক্সাম্পল, আপনি কিভাবে যাবেন? আপনি যেতে পারেন হেঁটে, বাইক, রিক্সা, লেগুনা, তো প্রত্যেকটা কি এটা করে টেস্ট কেস। বুঝে গেছে? টেস্ট সেটে তো লেখাটাই কেন মানে টেস্ট কেসটা বুঝছেন যে টেস্ট কেসটা কি হতে পারে, যে আপনি যাবেন ওখানে, এগুলোর প্রত্যেক টেস্ট কেস একটা কথা হয়ে যেতে পারে। ডকুমেন্টেশনটা আমি যতবার টেস্ট করবো ততবার কি আমার ডকুমেন্টে রাখতে হবে? জি, একদম। ওই ডকুমেন্টেশন কি আমার নিজে থেকে আমি প্রিপেয়ার করে দিব নাকি ওরা ফর্ম দিবে না, এটা আমাদের বানাতে হবে, নিজে মানে টেস্ট কেসগুলো আমাদের লিখতে হবে, এটা আমাদের রেসপন্সিবিলিটি। ঠিক আছে? টেস্ট কেস লেখা, এবং এই টেস্ট কেস লিখতে আমাদের অনেক টাইম লাগে, এটা করতে আসলে আমাদের ম্যাক্সিমাম টাইমটা এখানে চলে যায় টেস্ট কেস তৈরি করতে। কারণ আমাদের যদি টেস্ট কেসটা ভুল হয় তাহলে টেস্টিংও ভুল হবে। বুঝতে গেছে? তো টেস্ট কেস যদি ঠিক না হয় টেস্টিং কিন্তু মানে ঠিক হবে না। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন আমরা লগ ইন টেস্ট করবো, হ্যাঁ, লগ ইন কি কি থাকে, ইউজার নেম পাসওয়ার্ড। আচ্ছা, তো সেখানে আমাদের কি টেস্ট হতে পারে বলুন দেখি, লগ ইনে আমাদের কেস কি হতে পারে, টেস্ট কেস? পাসওয়ার্ড দিতে রাইট সব ঠিক আছে, একটা হচ্ছে দুটোই ভুল, হ্যাঁ, এই তো, মানে দুটোই ভ্যালিড দিলাম, এটা একটা, দুটো ইনভ্যালিড দিলাম, এটা একটা, ইউজার নেম ঠিক দিলাম, এটা একটা, পাসওয়ার্ড ভুল দিলাম, এটা একটা, চারটা হলো আমাদের টেস্ট কেস এখানে। তার মানে একজন ইউজার যদি লগ ইন করতে চায়, সে যেমন করতে পারে, তাকে চারটার মধ্যে আসতে হবে, চারটা হচ্ছে কি তার রাস্তা, সে যদি বেড়ে যেতে পারবে না, পারবে? মানে একটু বেড়ে যাওয়ার অপশন আছে আর নাই, তাকে এর মধ্যেই না মধ্যে একটা মধ্যে আসতে হবে। So, আমি যখন চারটা টেস্ট করে দেখবো চারটা কাজ করতেছে, আমি তাহলে কি ধরে নিব, ইউজার যেমন করে না কেন তাকে এটার মধ্যে আসতে হবে, সে এটা কাজ করবে, সে টেস্টিং এটা কাজ মানে কাজ করতেছে ওয়ার্কিং। বুঝে গেছে? যদি একটা ফেল হয় তার মানে কি, যে ইটস নট ওয়ার্কিং, এটা প্রবলেম আছে। তা আমাদের কাজ হচ্ছে এই অল পসিবল যেই ওয়ে গুলো আছে এগুলো বের করে টেস্টিং করা, যে কত ভাবে করা যায় কাজটা, এটা আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন কাজ, এই যে অল পসিবল ওয়ে গুলো বের করা। এই জন্য আমাদের যা যা করবে, এর জন্য রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, হ্যাঁ, রিকোয়ারমেন্ট অ্যানালাইজ করতে হবে, তাহলে ব্রেন স্টর্মিং করতে হতে পারে, যা লাগে না কেন আমরা করে আমরা এই যে এইগুলো বের করবো, টেস্টগুলো বের করবো। আর লিখবো, লেখা তো পরে, বাট আগে বের করতে হবে যে কি কি আমাদের কেস হতে পারে এখানে, আইডেন্টিফাই করতে হবে, রাইট? তো আইডেন্টিফাই করতে হবে মাস্ট একদম শুরুতে, এরপরে আমরা যাবো কোথায়, টেস্ট কেস লিখবো। তারপরে লেখার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কেস কতগুলো হবে, আমরা কি কি টেস্ট কেস করবো এখানে, সেটাকে বের করে নেয়। এই জন্য বলতেছে যে ডিজাইনিং মানে যে টেস্ট কেসগুলো ডিজাইন করবো, লিখবো, এরপর হচ্ছে এক্সিকিউটিং দ্য টেস্ট কেস। এখন আমি কি ওগুলোকে এক্সিকিউট করবো সিস্টেমে, আগে তো লিখলাম, তারপর এক্সিকিউশন আসবে। মানে আমি দুটো ইমেল অ্যাড্রেস দিলাম যে ভ্যালিড, যেটা ট্রাই করবো যে আসলে কাজ করে কিনা, আবার ইনভাইট দিব, দিয়ে
দেখবো যে সে কি আমাদের আউটপুটটা দিচ্ছে। দিস কল এক্সিকিউটিং দ্য টেস্ট কেসেস। বুঝা গেছে? এক্সিকিউটিং মানে কি, অ্যাপ্লিকেশনে সেটা অ্যাপ্লাই করা। দেন চেকিং রেজাল্ট। বুঝা গেছে? যে আমি যে টেস্টগুলো অ্যাপ্লাই করলাম, রেজাল্টটা কি আছে চেক করতে হবে রেজাল্টগুলো। ইভালুয়েটিং ইজ ক্রাইটেরিয়া। আচ্ছা, এটা হচ্ছে কি, যে আমাদের যে টেস্ট শেষ হয়ে যাচ্ছে আমরা কে বুঝবো, তাই না? মানে আমাদের যে টেস্টিং তো শেষ আমি কিভাবে বুঝবো? হুম, এটা বোঝা ওইটা কি, কে বুঝবো আমাদের টেস্টিং করা শেষ? রাইট। তার মানে অবশ্যই কিছু থাকবে পয়েন্ট, যে পয়েন্ট গুলো মিট করলে আমি বুঝতে পারবো যে আমার টেস্টিং করা শেষ হয়ে গেছে। রাইট। আমরা দেখছি না যে মানে খেলা হয় না, যে দৌড় খেলা হয় না, স্পোর্টস যে রানিং 200 মিটার বা 100 মিটার দৌড় হয় না, দেখছেন না ম্যারাথনে কি থাকে, সামনে একদম ইন পয়েন্টে একদম থাকে না, ফিতা নিয়ে দাঁড়া থাকে না। তার মানে কি, ওটা হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ, ওটা পাওয়াতে পারলে আমাদের খেলা শেষ। তো ওটা কি, তার এজিট ক্রাইটেরিয়া। হ্যাঁ দৌড়াবো আমি, ওটা হচ্ছে আমার কি লাস্ট, ওর তো আমার দৌড়ানোর কোনো দরকার নেই। তো টেস্টিং আমাদের একটা থাকবে কি, একটা এন্ডিং পয়েন্ট না থাকতে হবে, যেখানে গেলাম বুঝতে পারবো যে আমাদের টেস্টিংটা শেষ। এখন এন্ডিং পয়েন্ট কি কি হবে প্রশ্ন, রাইট? আমি কিভাবে এন্ডিং পয়েন্ট সেট করে দিব? যেমন দৌড়ে তো বললাম যে ফিতা দিয়ে আমি দৌড়টা শেষ করতে পারি, কিন্তু টেস্টিং এ কেউ করবো, এখানে কোনো ফিতা বাঁধার অপশন আছে? তাহলে কেমন হবে? যে different test করে, like say for example যে পাসপোর্টের লেখা ছিল পাশে হুম। যে এই ফলো করে পাসপোর্ট কাজ দিতে হবে, আমি তো ওইটা করে তার পাসওয়ার্ডটাকে চেক করতেছি, যখন সেটা যখন আমার শেষ হয়ে যাবে তাকে দিয়ে রাইট, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া, যে রিকোয়ারমেন্ট সব টেস্ট করা হয়ে গেল মানে কি আমার টেস্টিং কমপ্লিট। বুঝে গেছে? যে রিকোয়ারমেন্টটা যা বলছিল সবগুলো চেক করছি, তো আমার আর কি করার আছে, মানে আমাদের তার কিছু করার থাকে না ভাই, তো শেষ। এটা একটা চেক লিস্ট, যে রিকোয়ারমেন্ট সবগুলো টেস্ট করা হয়ে গেল মানে কি আমাদের কাজ শেষ। আবার কি হতে পারে, সেকেন্ড চেক হতে পারে যে আমার অল টেস্ট কেস এক্সিকিউটেড। ক্লিয়ার? যে আমার যতগুলো টেস্ট কেস ছিল সবগুলো আমি এক্সিকিউট করা শেষ, সবগুলো অ্যাপ্লাই করছি আমি, আমার কিছু বাকি নেই টেস্ট কেস, সো উই ক্যান এক্সিট। আমাদের টাইম শেষ, সো ইউ হ্যাভ টু এক্সিট। আমাদের বাজেট শেষ, হ্যাভ টু এক্সিট। বুঝে গেছে? রিসোর্স নাই, কি করবো? এটা সব করে দিতে হবে। ঠিক আছে? আবার কি হতে পারে, যে আমরা তো টেস্টিং করতেছি, রাইট? টেস্টিং করে আমরা তো অনেক বাগ পাবো, তাই না? এখন এগুলো তো সলভ করতে হবে ডেভেলপারদেরকে। তো বলা হলো যে মানে অ্যাটলিস্ট মানে ম্যাক্সিমাম 10% বাগ তারা অ্যালাউ করতেছে সিস্টেমে। তো বলে যে হ্যাঁ, যে 10% বাগ অ্যালাউ করবো, বাকি আমরা বাগ অ্যালাউ করবো না, মানে কি সলভ করতে হবে মাস্ট। পরে আমরা দেখলাম যে আমাদের টেস্টিং এ আরো মানে অনেকগুলো বাগ রিমেনিং, যে 20% বাগ, সো তাহলে আমরা হিসাব করতে পারবো না। বাট দেখলাম যে না, আমাদের 10% বাগ, সো উই ক্যান স্টপ। অথবা এমন হতে পারে যে আমাদের বাগ পাচ্ছি না আর, মানে বাগ ফাইন্ডিং রেটটা অনেক কমে গেছে, তার মানে কি আমাদের আসলে টেস্টিং করা অফ করে দেওয়া উচিত এখন। মানে আমি টেস্ট করতেছি কিন্তু বাগ পাচ্ছি না, সো কি করবো আমি তাহলে? অফ করে দিতে হবে। এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো আমরা কি বলে যে এজিট ক্রাইটেরিয়া, যে এগুলো আসলে আমি ধরে নিবো আমার টেস্টিং করাটা শেষ করে দিতে হবে, থামতে হবে এখন। এখন সেগুলো কি হবে, এগুলো আমাদের যে টেস্ট প্ল্যান এখানে বলে দেওয়া থাকবে, এগুলো আমাদের এজিট ক্রাইটেরিয়া। তো যখন আমি ওগুলো মিট করবো তখন আমার কি টেস্টিংটাকে অফ করে দিতে হবে, শেষ করতে হবে, এন্ডিং। ক্লাস হচ্ছে না এটা আমাদের ক্লাস এরকমই, এটাই ক্লাস। প্র্যাকটিক্যাল এটা আমাদের মানে প্রথম থেকে একটু মানে ক্লাস থিওরিক্যাল, পরে আর প্র্যাকটিক্যাল, পরে আর কি ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস। আলোচনা করতে আরো হবে কিছুদিন, ভালোই হবে আরো। হ্যাঁ। আচ্ছা
10টা, হ্যাঁ, এরকমই। তারপরে factor। আচ্ছা, তো এগুলো বলার কারণটা কি? আসলে আমাদের তো বুঝতে হবে যে আসলে আমি কি করবো, না বুঝলে কি করবো। আমরা এক করছিলাম না, যে আমরা তো ল্যাব করছি না এসএসসি তে, ইন্টারমিডিয়েটে। তো ল্যাবে যাওয়ার আগে আমাদের স্যাররা বলতো না যে ল্যাবে কি করতে হবে, দেখে আমরা দেখে ল্যাবে ঢুকে দিত। আগে তো থিওরিতে বলতো যে ল্যাবে গিয়ে আমরা এই টেস্ট করবো, এগুলো এগুলো আমাদের এক্সপ্লেন করতে হবে, এগুলোকে আমরা বুঝতাম, পড়তাম, তারপর ল্যাবে গিয়ে আমাদের স্যার বলতো হ্যাঁ এখন তোমরা করো। তো টেস্টিংও তাই, আমরা আগে বুঝতেছি বিষয়গুলো, তারপর আমরা নিজের করবো। এখন আমি যদি না বুঝি তাহলে কেমনে করবো? এখনো না জানলে ফেল তো অবশ্যই, আপনাকে জবে কেউ তো রাখবে না, নিবো না, অসম্ভব। আপনি বলেন টেস্টিং এর অ্যাক্টিভিটিস কি কি বলেন, আপনি বলতে না পারেন আপনাকে টেস্টিং এর কেউ হায়ার করবে? এইগুলো আপনি যে বলছেন আলোচনা করছেন, এগুলো তো যখন প্র্যাকটিক্যাল করা হবে তখন যদি আমার মনে না আসে তো সেটা আপনার ফল্ট, এটা ইম্পর্টেন্ট ম্যাটার। পরীক্ষা দিতে গেলে তো মুখস্থ লিখতে তাই না? আমি যদি পড়তেছি, আমি যদি না পড়ি, আমি যদি না বুঝি, সেটা কি আমার ফল্ট? টিচারের ফল্ট? আমার ফল্ট। আমি তো পড়লাম, আমি মনে রাখতেছি না, তো আমার তাহলে কি আমার সমস্যা? তো এগুলো তো তাহলে স্টাডি করতে হবে। অবশ্যই, আমি তো বলছি যে স্টাডি করার এখানে ট্রেনিং করে যাওয়ার পর বাসায় গিয়ে আপনাকে মিনিমাম 2 ঘন্টা করে সময় দিতে হবে, মিনিমাম 2 ঘন্টা এগুলো পড়ার জন্য। মিনিমাম 2 আওয়ার্স ইউ হ্যাভ টু ইনভেস্ট, আদারওয়াইজ এটা কোনো কাজে লাগবে না। দরকার দরকার নেই ট্রেনিং করার, কোনো লাভ নেই। হুম? কমপ্লেক্সগুলো তো পাচ্ছি না। কি পাচ্ছেন না? মানে গ্রুপের মধ্যে কি দেয়নি? ওই যে আপনার লেকচার শিখতে এটা দেওয়া নাই গ্রুপে? এখন কেয়ার করে নাই। আজকে বলতো নেই আমাদের গ্রুপ অ্যাড করেনি, না, তো ওরা বলেন নাই ডেস্কে। কালকে বলে গেছি, কালকে আজকে বলে গেছি। এখনো ইয়া করে নাই। আপনারা বসে মানে বললে হবে না, আপনি নিজে বলবেন আপনি অ্যাড করেন এখন, বলে অ্যাড করে দাও যাবে। বুঝা গেছে, ওদেরকে ছাই দিলে ওরা ভুলে যায়। আপনি নিজে বলবেন ভাই আপনি অ্যাড করেন এখন, তারপর যায়। আর এগুলো তো দেওয়া আছে ভাই, এগুলো তো সব দেওয়া আছে আমাদের টাইপে। কি পাইছেন না ভিডিওগুলো? গ্রুপে হ্যাঁ, আপনারা তো প্রত্যেকেই গ্রুপে অ্যাড হবেন সবাই, ঠিক আছে? ফেসবুক গ্রুপে আমাদের অ্যাড হবেন, যারা হন নাই তারা কাইন্ডলি ডেস্কে গিয়ে বলবেন অ্যাড করে যেন দেয় আপনাদের, আজকে অ্যাড হবেন। অ্যাড হয়েছেন? যে মানে কালকে বলে গেছি দিতে হবে। হ্যাঁ, ও বলে গেলে হবে না, বুঝে গেছে, বলে গেলে হবে না। কালকে বুঝতে পারছি যে বলে গেলে হবে না, আজকে যে খুবই করে যেতে হবে। আপনাদেরকে বসে বলে, ভাই আমাকে অ্যাড করেন, এই আমার প্রোফাইল, আমাকে অ্যাড করেন, তারপরে আপনি যাবেন। হ্যাঁ, ওরা অত অনেক কাজে বিজি থাকে তো, মানে ভুলে যায়, পরে দেখে যে এটা সফটওয়্যার টেস্টিং এর কত পরীক্ষা আছে, অনেক বই আছে। বাংলা বাংলা বই নাই, ইংলিশ বই। আচ্ছা, তো আপনাদের একটা বইয়ের কথা বলি, আপনারা এই বইটা সবাই পড়বেন। হুম, সবাই পড়বেন, ঠিক আছে? এই বইটা আপনারা এই উইকে প্রত্যেকে কি পড়ে শেষ করবেন। আপনাদের এই উইকের কাজ থাকবে, আপনার এই উইকে পুরো বইটা ফার্স্ট টু লাস্ট অ্যাটলিস্ট একবার, বুঝে গেছে, পড়ে শেষ করতে হবে। হ্যাঁ, সব কপিটা আছে, ফ্রি আছে, এটা যে গিটহাবে এখানে আছে, এখানে ওটা পেয়ে যাবেন। হ্যাঁ, আমি তো ওটা দেখতেছি, পিডিএফটা আছে, আমার কাছে পিডিএফটা আছে, আমি দেখছি এখানে আছে কিনা, দিয়ে দিব না, ডাউনলোড করে দেখি পিডিএফ। হ্যাঁ, এটা ডাউনলোড করতেছে ভাই। স্যার এটা গ্রুপে দিয়ে দিলাম। হ্যাঁ, আমি আজকে আমি যে ভিডিও আপ করবো না, তখন আমি দিয়ে দেবো এটা। হ্যাঁ হ্যাঁ, আপনার তো 10 ব্যাস। না, এখানে ফুলটা আসে না, এটা জাস্ট গেট আসছে,
এটা না, এটা প্র্যাকটিস। কভার পেজ কোনটা এটা? এর ওইটার কভার পেজ কোনটা? আচ্ছা, এটা ওটা না, আপনার এটা এখন বুঝবেন না ওটা। রাইটারের নামটা কি? আচ্ছা, ওটা দেখছি, এটা আমার মনে নাই ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল, এটা প্র্যাকটিক্যাল খাবার হচ্ছে এটা না, এটা না সফটওয়্যার টেস্টিং ফ্রম থিওরি টু প্র্যাকটিস থিওরি টু প্র্যাকটিস, এটা আপনারা স্যার দেখেন তো, আপনাদের সার্চ করেন না, দেখেন নাকি? অনেক সময় আমাদের গুগল থেকে এগুলো মানে দেয় না, বুঝছেন, ফ্রি বই, মানে এগুলো পেড বই তো, সার্চ সময় আসে না। রাইটারের নাম নামটা তো মনে নাই, তো পুরো মনে নাই এটা নামটা। আচ্ছা, আমরা যদি এটা সার্চ করি হচ্ছে একটু ফায়ারফক্স দেখি। এটা এই বইটা বেশি না তো, মাত্র 650 পেজ। খুব ছোট একটা বই। দেখেন, আমরা একটু উপন্যাসের বই শুরু করলে 1000 পেজও কিছু মনে হয় না। কি কথা সত্য কিনা? আর এটা 600 পেজের বই হতাশ হয়ে যাচ্ছেন আপনারা। হ্যাঁ, এই যে এটা থিওরি প্র্যাকটিস। সো বোর্ডে নামাজ দিছি, এটা দিয়ে দেবো। সাড়ে 600 পেজ 3 মাসে শেষ হয়ে যাবে। 3 মাস এক সপ্তাহ তাহলে হয়েছে, তাহলে আপনাদের হ্যাঁ ঠিক আছে, এই বইটা এটাই এটা পড়বেন। আচ্ছা, তো সব লাগবে না, আমি আপনাকে বলে দিই কি করতে হবে। হ্যাঁ, মার্ক করে দিচ্ছি। এই উইকের জন্য কি বলবেন সেটা বলে দিচ্ছি।
আপনারা হতাশ হয়েছেন বই দেখে? হতাশ হয়েন না। আচ্ছা, চ্যাপ্টার 1, হ্যাঁ, বেসিক কনসেপ্টস অ্যান্ড প্রিলিমিনারিজ, এটা মাস্ট, 1টা পড়তে হবে সবাই। যেমন আমরা যে বুঝলাম ইরোড, ফল্ট, ডিফেক্ট সবগুলো এখানে আরো এক্সপ্লেন করা আছে, হ্যাঁ। সো এগুলো একটু পড়ে নেবেন, যে টেস্ট কেস আজকে বলা টেস্ট কেসটা দেখবেন এটা কি আসলে করবেন। টেস্ট অ্যাক্টিভিটিস গুলো আমি জাস্ট বললাম, যে অ্যাক্টিভিটিস গুলো বললাম, হ্যাঁ, আর ওরা কি বলছে একটু বইতে একটু পড়লেন, হ্যাঁ। হয়তো হুবহু মিলবে না, বাট আইডিয়া পাবেন, সিমিলারিটিস থাকবেই। টেস্ট লেভেল, হ্যাঁ, হোয়াইট বক্স টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং বলতে কি বোঝায় এখানে বলা আছে, এখানে পড়লেন ডেফিনেশনটা, আমি কি বলছি ওরা কি বলতেছে একটু মিলাবেন, যে আমি ঠিক বললাম কিনা, না আমি ভুল বলতেছি, তাই না? ভাই আপনি ভুল বলছেন, ধরে দিবেন ভাই আপনি ভুল বললেন। টেস্ট টুলে কিছু বলা আছে এখানে, অটোমেশন, অর্গানাইজেশন, বাস এটুকু চ্যাপ্টার 1টা আপনাদের জন্য কি পুরোটাই বুঝতে হবে, একদম ক্লিয়ারলি বুঝতে হবে। হ্যাঁ, মুখস্থ করলে ভালো, যেমন দেখেন না কেমন যে অমুক পেজে এটা বলছে, বলে দিবেন পেজ নাম্বার অমুক, এত নম্বর আর্টিকেলে বলছে এটা, শেষ। বোঝা গেছে? হ্যাঁ করতে হবে, হ্যাঁ তাই করেন। চ্যাপ্টার 2 বলছে থিওরি অফ প্রোগ্রাম টেস্টিং, এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, এটা হচ্ছে পুরোটাই হার্ডওয়্যার টেস্টিং এ বলছে, কোডিং টেস্টিং এ বলছে, হ্যাঁ, চাইলে এটা আপনারা ইগনোর করতে পারেন। চ্যাপ্টার 2টা, চ্যাপ্টার 3টাও এটাও ইউনিট টেস্টিং বলছে, এটাও চাইলে ইগনোর করতে পারেন, হ্যাঁ। এটা কোডিং টেস্টিং বলছে, হার্ডওয়্যার টেস্টিংটা বলছে, এটা ইগনোর করেন। এটার ফ্লো হচ্ছে কন্ট্রোল ফ্লো টেস্টিং, এটা লাগবে। চ্যাপ্টার 4 এটা লাগবে, অবশ্যই লাগবে, মাস্ট। চ্যাপ্টার 5 ডাটা ফ্লো টেস্টিং, দেখছি কোনটা, এই যে আমরা দেখলাম ডাটা ফ্লো ডায়াগ্রাম, মনে আছে? ওইটা টেস্টিং কিভাবে করতে হয় এটা এখানে বলা আছে, হ্যাঁ। ডাটা ফ্লো অ্যানালমি কি, ডাটা ফ্লো কিভাবে করবেন, ডাটা ফ্লো টার্মস কি কি আছে, হ্যাঁ লাগবে। তারপর ডোমেন টেস্টিং লাগবে, 6। তারপরে 7 লাগবে, টেস্ট সিস্টেম, হ্যাঁ ভাই বই তো সবই পড়ার জন্যই, বইটা এখানে কি বুঝলাম না, সিস্টেম টেস্ট পড়বেন, হ্যাঁ 8 পড়বেন। বাদ তো দিছি নাকি, 1.5 বাদ দিছি না, তো আর কি চান, বাদ তো দিছি। আগে স্কুল থাকতে স্যার শাসন দেন পরীক্ষার আগে, স্যার বলতো যে ওম নাম চ্যাপ্টার ও কিছু পড়বি, সবই দিচ্ছে সব, ঠিক আছে, এই কাজ আপনার হইতেছে সেম। আচ্ছা, তারপরে 10 তো পড়বেন অবশ্যই, হ্যাঁ 11 তো অবশ্যই পড়তে হবে, হ্যাঁ 12টা কি আপনারা কি চান পড়বেন, হ্যাঁ পড়েন। 13, 14, সব 16, 17, আচ্ছা এখানে আছে যেটা যে 18 নাম্বারটা, এটা মানে অপশনাল, যেমন যে সিএমআই বলছিলাম লেভেল, কালকে বলছিলাম না, সেই লেভেলে বলা আছে এখানে, যে সিএমআই কি কি আছে, আর্কিটেকচার গুলো, ম্যাচুরিটি লেভেল কি কি আছে, তো এটা ইগনোর করা যেতে পারে এখন, রাইট নাও এটা দরকার নাই, শেষ। একটা মাত্র হ্যাঁ, একবারে এতগুলো না দিয়ে আমাদেরকে ভাগ ভাগ করে দেয়, যেগুলো একদম মেজর এখন মাথায় রাখতেই হবে। চ্যাপ্টার 1টা তো মাস্ট, হ্যাঁ। এটা আপনাকে মানে ভালো মতো করে পড়তে হবে। আচ্ছা, তাহলে নেক্সট উইকে আমি আপনাদেরকে বললাম, আপনারা যতটুকু করতে পারেন আপনার উপর, আর একবার মাত্র না কেউ যদি ফুল নিতে পারে আপনি পারবেন না, হয়তো অনেকে পারতে পারে, মানে দেখা গেলো এমন আছে অনেকে যে সে একদিনে একটা বই ফুল নিয়ে নিতে পারে, তখন তো কি করবে? হ্যাঁ, এটা তো মানে আমার ক্ষেত্রে এটা তো অল্প হয়ে যাবে, বুঝতে পারছি। হ্যাঁ, তো আপনারা বললাম যে নেক্সট উইকে আপনারা হচ্ছে যেটা করবেন, যে চ্যাপ্টার 1টা এটা তো ভালো মতো করে বুঝে আসতে হবে, একদম মানে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন বুঝে আসতে হবে, যেটা বুঝবেন না সেই জায়গাটা কি মার্কিং করবেন সুন্দর মতো, মার্ক করে এসে আমাকে বলবেন যে ভাই আমি চ্যাপ্টার পড়ছি, আমি এই জিনিসগুলো আমি বুঝি নাই, ঠিক আছে? তো আমরা এই বইটা নিয়ে আলোচনা করবো আধা ঘন্টা, ক্লিয়ার? যে কোনগুলো বোঝেন না সেগুলো নিয়ে আলোচনা হবে আধা ঘন্টা। মার্ক করার জন্য সুন্দর মতো এখানে আছে, আপনি এগুলোতে সুন্দর মার্ক করতে পারবেন পিডিএফটাতে।
আচ্ছা, তো এটা কিন্তু বললাম চ্যাপ্টার 1টা পড়তে হবে। হ্যাঁ, একটু তো বাদ দিছি, একটু দরকার নাই। হ্যাঁ, 3 বাদ দিছি, দরকার নাই। আর হচ্ছে 18 বাতাস 500 হ্যাঁ, মানে হচ্ছে 2, 3, 18 বাদ। অনেক সহজ বাদ বলতে যে আসলে একবার বাদ তা না, এই মুহূর্তের জন্য বাদ, সামনে হয়তো তখন ওটা আসবে। বুঝা গেছে? মানে বাদ যাবে না একটিও চ্যাপ্টার। আর কন্ট্রোল ফ্লো, ডাটা ফ্লোটা চাইলে আপনারা এই মুহূর্তে বাদ দিতে পারেন, স্কিপ করতে পারেন। হ্যাঁ, মানে নেক্সট উইকের জন্য বলতেছে। বাট ডোমেন টেস্টিংটা লাগবে এবং চ্যাপ্টার 7টা লাগবে, সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং। ঠিক আছে? সো তাহলে আপনার চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 7 হচ্ছে নেক্সট উইকের জন্য মেইন পার্ট। ভাইগুলো আপনার জন্য পড়লে জাস্ট পড়ে রাখেন, সব তো বুঝতে হবে এমনটা না, জাস্ট পড়লে একটা ধারণা হলো যে হ্যাঁ, একটা আইডিয়া হচ্ছে আসলে এটা আমি তো পড়ছি একশো। 1 and রিপোর্ট 7 লেখার next সময় রিপোর্ট লেখাটা আছে। কখন রিপোর্ট লেখার সময় কি রিপোর্ট? টেস্টিং রিপোর্ট না, বই এখন। সো 7টা পড়লেন, আর 8, 9, 10 আমরা পরে পড়বো, এখন দরকার নাই। সিস্টেম টেস্ট, টেস্টিং, রোবাস্টনেস, ইন্টারঅপারেবিলিটি, আমরা এগুলো পড়ছিলাম না, ইন্টারঅপারেবিলিটি, পারফরম্যান্স, স্কেলেবিলিটি, স্টেজ, সবগুলো কিন্তু বলা আছে কোনটা কি বলতে কি বোঝায়। ঠিক আছে? আচ্ছা, সো এইটা তো গেল আপনাদের নেক্সট উইকের পড়াশোনা। তাহলে পড়ালেখা করতে হবে কিনা? অনেক কি নায়ক নায়কের নামটা আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখানে কোর্স কোঅর্ডিনেটর। আপনাদের সাথে কথা হয়নি ফিজিক্যালি। সো আজকে আসছি। সবাইকে আমি ফেসবুকের লিংক মেইল করেছি, পেয়েছেন? 4 জন মতো এখনো জয়েন করেনি। আমরা রিকোয়েস্ট দিয়েছি কিন্তু একটা আসলে আপনার নামটা জাতীয় নাম্বারটা করা হয়েছে না এখনো করা হচ্ছে। মোহাম্মদ হারিফ দেখেন তো, মোহাম্মদ হারিফ করা হয়েছে কোনো করা হয়েছে মনে হয়। কারণ আমি এই যে একটা আগে করা আমি তো ওটাই বলবো যে করা হয়েছে। আমি তো ব্যাকআপ নিয়ে আসবো, তাই না? তো না করে তো ঢুকতে পারবে, সাহস আছে আপনার তো। আপাতত যত রিকোয়েস্ট পেন্ডিং ছিল আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি। আমি ঠিক আছে? পাইনি। জি, মনোয়ার অনুয়ার, আপনি কি মেইল পাননি? মেল পেয়েছি, মেল পেয়েছে গ্রুপে অ্যাড রিকোয়েস্ট ফেসবুকের আপনার আইডি নামটা কি? মনোয়ার হোসেন খান। আমার নিজে থেকে জয়েন করে সহযোগ কিছু আমাকে মোশাররফ হোসেন ইমেল অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার কিছু দেন নাই। ওখানে একটা কোয়েশ্চেন আস্ক করে না, আমি কিভাবে আইডেন্টিফাই করবো এটা আপনি? আর আমি আপনাকে আপনার রিকোয়েস্ট দেখতেছি না গ্রুপে। আচ্ছা আমি যে ইনভাইট করে দিয়েছি আমি ইনভাইট পাইনি না। এই যে মাত্র ফোন আমি তো কাইন্ডলি দেখবেন উনি আপনাকে মনে হয় ইনভাইট পাঠিয়েছে। আরো অনেকজন বাকি আছে, রাকিব নামে কেউ আছে এখানে? আপনি মনে হয় রিকোয়েস্ট পাঠাবেন, মেল পেয়েছেন? মেলও পাবেন। রাকিব সাদ্দাম 100@gmail.com। দেখলাম, চেক করেন। আমার তো দেখেন আচ্ছা, যারা রিকোয়েস্ট পাঠিয়েছেন আমি গিয়ে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। প্লাস মেসেঞ্জার গ্রুপে কিন্তু অ্যাড করা হয়েছে।
হুম এটা কি আছে? মেসেঞ্জার গ্রুপটা আমরা খেয়াল করি না, কারণ মেসেজ রিকোয়েস্ট এসে পেন্ডিং থেকে যায়। একটু কাইন্ডলি এটা চেক করবেন, ঠিক আছে? কারণ মেসেঞ্জার গ্রুপটা জরুরি, কারণ হলো আপনাদের কনভারসেশন, অনেকজন এখানে কনভারসেশন করে, ঠিক আছে? আর ফেসবুক গ্রুপটা হলো স্যারের ভিডিওস এন্ড রিসোর্স যেগুলো আছে শেয়ার করার জন্য। ওকে, আর কোনো কমপ্লেন, কোনো রিগার্সিং কোনো থাকলে আমার নাম্বার অবশ্যই মেইলের নিচে আমার ডিসক্রিপশনে সব আছে, এবং ফেসবুকে তো এমডি মাশরুফুল হক হিসেবে আছে আমি, ঠিক আছে? ফিল ফ্রি টু নক, কোনো সমস্যা হবে না। ড্রাইভিং দেখছি যে এখানে আছে ফান্ডামেন্টালস অফ টেস্টিং। এটা কি সেকেন্ড ক্লাস দেখা আছে? সেকেন্ড ক্লাস মিন্স ফার্স্ট ক্লাস কি আমরা ওরিয়েন্টেশন ধরেছি? সেকশন সেকেন্ড ক্লাস না 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 না, ফার্স্ট ক্লাস তো ওরিয়েন্টেশন, ওটা ওরিয়েন্টেশন চলে গেছে, ওটা কোনো রেকর্ডিং হয়নি, কোনো কিছু হয়নি, জাস্ট স্যার তো একটা ব্রিফিং দিয়েছিল, স্যার রাইট? স্যার 1 ঘন্টা একটা ব্রিফিং দিয়েছিল। তাহলে ফার্স্ট ক্লাস হলো যেখান থেকে আপনাদের শুরু হয়েছে ক্লাস, দুটোই আছে। দেয়া আছে না? বেসিক্যালি ক্লাসের ভিডিওস এন্ড রিসোর্স গুলো কিন্তু স্যার নিজেই আপলোড করে। ওকে, জি জি, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছে। ওটাই বললাম যে একটু কাইন্ডলি মেসেঞ্জার গ্রুপে গিয়ে মেসেজ রিকোয়েস্ট আছে, ওইখানে গিয়ে একটু চেক করলে, কারণ আপনি জীবনটা অ্যাপ্রুভ না করবেন, ও ওখানে বদার করবেন আপনার লক করা, তো ওইখানে পেন্ডিং থেকে যাবে, ঠিক আছে? আর যেটা হলো যে আপনার একটু কনফিউশন ছিল, যেটা হলো এই উইকটা আর হলো নেক্সট উইকটা আপনাদের খালি 11টা থেকে ক্লাসটা স্টার্ট হচ্ছে। এই উইকটা মানে আজকে তো ক্লাস শেষই, নেক্সট উইকেও আপনাদের 11টা থেকে স্টার্ট হবে, ফ্রাইডে স্যাটারডে পর। দেন ইনশাল্লাহ আবার পরের উইক থেকে ইনশাল্লাহ আপনাদের 10টা থেকে ক্লাস করবে, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন আছে আরো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, যদি এই বইটা আপনাদের পড়তে টাফ মনে হয়, হ্যাঁ, হতে পারে এরকম যে বইটা একটু পড়তে কষ্ট মনে হচ্ছে, তাহলে আমাকে বলুন, আমি অন্য বই দেবো নেক্সট উইকে। বুঝে গেছে? বইটা একটু হাই লেভেলের, কষ্ট হয় বুঝতে, স্বাভাবিক হতে পারে, ঠিক আছে? যদি সমস্যা হয় বলেন, ভাই আমাদের কষ্ট হচ্ছে, অন্য একটা সহজ বই দেন, আমি অন্য বই দিব, আর বই তো অভাব নেই, ঠিক আছে? হুম অনেক বই আছে, আপনাকে এটাকে দেখেন পারেন কিনা, তারপর আপনাকে ওটা বলবো, আগে এটা ট্রাই করেন। কিসের ম্যাটেরিয়াল? প্রথম কি বলছিলাম মনে নেই আমার। পাইথনের ভাই বলছিল যে বেসিকটা হচ্ছে যে দেখার কিন্তু বলছিলাম তো ম্যাটেরিয়াল আমি কি দিয়ে বলছিলাম, বলে নেই তো। কোর্স ম্যাটেরিয়াল মানে কোর্স সিলেবাসটা বলতেছেন? তাহলে পাইথনের বই দিব একটা বলছিলাম, দিব, ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ, পাইথনের একটা বই আছে, দিব। এগুলো বই তো অনলাইনে হাজার হাজার আছে। পাইথনের অনেক বই পিডিএফ মানে আছে, ফ্রি আছে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা পড়বেন। আচ্ছা, তো তাহলে এটা গেল, এখন আমরা আচ্ছা একটু পরে দেখি, তার আগে আজকে আমরা একটা টেস্টিং করি। আপনারা তো টেস্টিং নিয়ে মোটামুটি একটা আইডিয়া পাইছেন, আপনারা টেস্টিং করেন, দেখি কেমন পারেন, ঠিক আছে? ওকে, সবাই এটা জানেন যে sourcedemo.com, ভাই আমার এখানে পাসওয়ার্ড জয়েন তো খোলা যাচ্ছে না। তাহলে আপনারা দুজন মিলে এটা টেস্টিং করেন, সমস্যা না, না গেলে টেস্ট করেন, একটা টেস্টিং করেন। ঠিক আছে, পিসি অন হচ্ছে না, সমস্যা, আমাকে বলে লাভ নাই, ডেস্কে একজন বসে আছে ভদ্রলোক, ওনাকে গিয়ে বলবেন, হ্যাঁ, ইনকেস আপনার পিসি সমস্যা, ঠিক আছে? হ্যাঁ যান, তার খুশি না। ভাইয়া
ওকে, সবাইকে আসছেন সাইটটাতে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন যেটা করবেন, এখানে অনেকগুলো ইউজার এসেন এসেন। এখন সবগুলো আমরা যেটা কোনটা করবো জানেন, এই যে না প্রবলেম ইউজার, এটা, হ্যাঁ এটা আমরা কপি করে এই জন্য এখানে দেন, ঠিক আছে? এগুলো অনেকগুলো ইউজার দেওয়া আছে, ঠিক আছে? আমরা কোনটা করবো, প্রবলেম ইউজারটা, আর এটা পাসওয়ার্ড সিক্রেট সস। ওকে, বুঝছেন কি করতে হবে, বুঝছেন? sauceDemo.com, SAUCE demo.com লিখেন, এই যে ইউআরটা লিখেন, ভালো মতো লিখেন, ঢুকছে না ভাই? হ্যাঁ ঢুকছে, এবার কি পাসওয়ার্ড? হ্যাঁ, এটা যে লগইন করতে, লগইন করার জন্য এখানে ইউজার দেওয়া আছে, যে এক্সেপ্টেড ইউজার নেম, আর একটু চোখ মুখ একটু খুলে রাখতে হবে, ঠিক আছে? এখন লগইন করেন, অনেকগুলো আসছে না ছবি? আচ্ছা, এখন এই সাইটটাতে অনেকগুলো বাগ আছে, বের করেন খুঁজে, কি কি বাগ পান খুঁজেন। নোট করতে হবে। নোট করেন, বাগগুলো নোট করেন, কয়টা বাগ পান দেখি। এখানে কোনো অপশন থাকলে দেখেন, মানুষের ব্যবস্থা করে দিবেন আমাকে, ঠিক আছে? এটা তো পিসির তো লাগবে, আমার মনে এক্সট্রা পোর্ট নাই। আচ্ছা, আমি 2.9 এর একটা ব্যবস্থা করে দিচ্ছি।
Extra শুরু করার আগে কিন্তু আমি পাচ্ছেন পাচ্ছেন বা পাচ্ছেন হ্যাঁ saucedemo.com saucedemo SAUCE sauce তারপরে demo.com username password লেখা আছে just login
কি বাগ পাচ্ছেন সবাই? বাগ পান নাকি? আচ্ছা, হ্যাঁ, অভাব নাই, ঠিক আছে, পান নাই কে? কেউ আসতে কোনো বাগ পান নাই? পেয়েছেন সবাই? মানে আপনার কাছে মনে হবে যে এটা ঠিক হচ্ছে না, সেটাই বাগ, ঠিক আছে? এটা আপনার কমন সেন্স চালু করতে হবে। আচ্ছা, আপনাদের আজকে নাম ডাকা দরকার। নামটা কিটা প্রেজেন্ট নিতে হবে। আজকে 26। আচ্ছা, শিহাব হোসেন রিশাদ আসছেন, মাজেদুল হক, মোহাম্মদ আমিনুল ইসলাম, মুশাররফ হোসেন, আরাফাত আলী সরকার, মারুফ হোসেন, হানিফ আসছেন, তৌকির আহমেদ তমাল, ইমন পল, ইমন নাই, আচ্ছা, শাহিন আলম শান্ত, সাজ্জাদ মোহাম্মদ জুবাইর, মেহেদী হাসান রাতুল, ইমরান হোসেন, ইব্রাহিম খলিল নিলয়, তৌফিকুল ইসলাম, শিশির খান, ফাহিম শাহরিয়ার আসছে, কানিজ ফাতেমা অ্যানি, সাদিয়া নাহার, ফাতওয়াতুল জোহরা আশা, রাকিব সাদমান, মোহাম্মদ মনোয়ার হোসেন খান, জাকিয়া আবেদিন, আচ্ছা ঠিক আছে, আপনাদের প্ল্যান রান্না হয়েছে। আচ্ছা, আরেকটা নেই, লাস্ট আরেকটা আপনাদের আসতে পারে। কত আগে নেওয়া হয় নাই? নেই, এটা কত আগেরটা? আপনাদের সবাই ছিলেন? কে ছিলেন না লাস্ট ক্লাসে? গতকালকে আপনি ছিলেন না? না, আপনি ছিলেন না, তমাল। আচ্ছা, তাহলে ও সব প্রেজেন্ট। দাঁড়ান, আমি আগে সব প্রেজেন্ট দিই, তারপর যে ছিলেন না আপনি করে দিব, ঠিক আছে? সহজ সিস্টেম। দেখতেছি ভাই, জাস্ট কি নাম। আচ্ছা বলেন, কে ছিলেন না? তমাল ছিলেন না? কত নম্বর আপনার রোল? 8 নম্বর ছিলেন না। আর কি ছিলেন না? সাদমান, এটা শিশির খান। আচ্ছা,
কালকে এটা তো আমাদের 25, মানে কালকে ক্লাস, কালকে সেকেন্ড ছিল, কালকে ছিল, কালকে সেকেন্ড ছিল। হ্যাঁ ছিলেন না, অ্যাবসেন্ট। আর আর কেউ? ওকে, প্রেজেন্ট। আচ্ছা, আপনাদের 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 আরেকটা প্রেজেন্ট আছে 19 তারিখে, ঠিক আছে? 19 তারিখে কারা কারা ছিলেন না? 19 তারিখ মানে গত উইকের ক্লাসে, ফার্স্ট ক্লাস আর কি মেইনলি। 19 তারিখ ফার্স্ট ক্লাস ছিল না আমাদের, ফার্স্ট ক্লাস ছিল। তো কে কে ছিলেন না বলেন, আমি দিচ্ছি প্রেজেন্ট দিয়ে দিই। সমস্যা না, দিতে পারেন, এটা কোনো বিষয় না। বাট হ্যাঁ বলেন, কে কে ছিলেন না? ফার্স্ট ক্লাসে তো আপনারা ছিলেন না, আপনারা ছিলেন। ফার্স্ট ক্লাসে কারা কারা ছিলেন না আপনার? বলেন কত নাম্বার সিরিয়াল? 10 নম্বর, মনে রেখেন সিরিয়াল নাম্বারটা। আচ্ছা ভাইয়া কত? কোথায় আছে আপনার সাদমান? 21 নম্বর। আর কারা ছিলেন না ফার্স্ট ক্লাসে? আপনারা ফার্স্ট ক্লাস ছিলেন? ঠিক আছে। তারপরে আপনাদের আর কোনো না, আমাদের 3টা ক্লাসে গেছে, রাইট? ওকে, আপনাদের ডান, ঠিক আছে। সব বলেন কি বাদ পেয়েছেন, বলেন দেখি শুনি, বলেন দেখি। কার্ডে সবটা অ্যাড হয় না, তারপরে হচ্ছে যখন ফিল্টার করা হয় ফিল্টার মানে কাজ করতেছে না। মেনুতে হচ্ছে অল আইটেম সিলেক্ট করলে হচ্ছে সেম ব্যাকগ্রাউন্ড থাকতেছে, অ্যাবাউটে কোনো ইনফরমেশন নাই, লগ আউট কাজ করতেছে বাট অ্যাপ স্টেটে মানে কোনো ধরনের কোনো হচ্ছে না। তো পরে হচ্ছে চেক আউট কাজ করতে চেক আউট করলে ফার্স্ট পরে নেম দেওয়ার অনেক পরে সময় লাস্ট নেম দেওয়ার পরে ওটা আবার ফার্স্ট নেম চলে আসে। ফার্স্ট নেম আমার মাল্টিপল কার্ড একসাথে add হচ্ছে। তারপর ভাইয়া তারপরে হচ্ছে চেক আউট করলে অনেক সময় লগ আউট লগ আউট হয়ে যাচ্ছে। তারপর মাঝে মাঝে Product- হচ্ছে প্রোডাক্ট হচ্ছে যেটা ওইটা শো করতেছে না, অন্য মানে প্রোডাক্ট ভিতরে ডিটেইলসে ঢুকলে পরে কোন প্রোডাক্ট দেখাইতেছে? তারপরে প্রাইস প্রাইস ম্যাচ করতেছে না, ম্যাচ প্রোডাক্টের ডিটেইলস এ গেলে ওটার সাথে আবার ওই অ্যাডের সাথে যেটা ম্যাচ করতেছে না, একটা আপনার কাছে টাকাটা দেখেন হ্যাঁ এটা দেখা যাবে এটা রং দেখা ও আচ্ছা, মানে প্রাইসটা ম্যাচ করতেছে না। প্রাইস এবং প্রোডাক্ট তো ম্যাচ এখানে প্রোডাক্ট দেখাচ্ছে যে ব্যাকপ্যাক, এখানে দেখাচ্ছে ভিতরে ব্যাকপ্যাক, ভিতরে t-shirt। ঢুকলে দেখাচ্ছে টি শার্ট। একটা হচ্ছে ভাইয়া যে কার্ডে অ্যাড করার পরে এটা আবার এখান থেকে রিমুভ করা হচ্ছে। আমার ভাইয়া আপনি লাস্টে বলছিলেন ক্লিক করলে আপনি হচ্ছে যে মেইন পেজ আবার ব্যাক করে ফ্রন্ট পেজটা ব্যাক করা থাকতে হবে, হ্যাঁ করেন করেন। করেন না আরেকটা জিনিস হচ্ছে আমি যদি অ্যাড করি ইয়েতে যাই কন্টেন্ট মানে হ্যাঁ ওই নামটা আপনার কেনার জন্য তো আমি অ্যাড করলাম, ওখান থেকে আমরা রিমুভ করা যাচ্ছে কোয়ান্টিটি ইনক্রিজ করা যাচ্ছে। আরেকটা হ্যাঁ হচ্ছে ভালো পয়েন্ট হচ্ছে। ফিল্টার বাটনটা কাজ করতেছে না। হ্যাঁ ফিল্টার বাটন কাজ করে, ফার্স্ট নেম লেখা যাচ্ছে সেকেন্ড নেম লেখা যাচ্ছে। কিছু কিছু প্রোডাক্ট অ্যাড করলে ওই কার্ড প্ল্যান দেখায়। আরেকটা হলো যে যখন চেক আউটে যাচ্ছি সেখানে গেলে লাস্ট নেম যখন দিতেছি তখন হ্যাঁ এটা তো বললো যে লাস্ট রুমটা যেতেছে না। ঠিক আছে, লগইন সেশনটাও ধরে রাখতে পারছি। লগইনটা খুব মানে তাদের করলে অল আউট হয়ে যাচ্ছে, মানে খুব শর্ট টাইমটা। লগ আউট সবসময় না, যখন আমরা একটা ভুল পাবো তখন কি ওই যে সফটওয়্যার ডেভেলপারকে খুঁজে বের করার কোনো চান্স আছে যে এত ভুল কেন করলো? তাকে ধরে এনে তাকে বেঁধে রাখবেন, ঠিক আছে 3 দিন, যে তুমি কি করছো, এটা কি বানাইছো, এটা তো কিছুই হয় নাই। তাদের হচ্ছে ডাটাটা সাবমিট করতে হবে উইকেন্ডের আগে। এই কাহিনী বুঝেন নাই, মানে তাকে বানাইতে হবে, টাইম প্রেশার তাকে দিচ্ছে। এটা একটা ভালো টাইপ মানে এই ইয়া তো ভুল ভাল হয় শুধু এই প্রোগ্রামারে। যত বেশি বাড়ে লগইন জয়েন দিয়ে রাখছে। তো যাক, ব্যাপারটা হচ্ছে আমাদের just শেখার জন্য আমরা এটা দেখলাম যে আসলে বাগ কিন্তু এভাবে করতে হবে,
বুঝা গেছে যে যেগুলো আসলে মনে হচ্ছে মিসম্যাচ, মানে যেগুলো হওয়ার কথা নয়, কেন হচ্ছে এরকম। তো এই জন্য টেস্ট করার সময় এটা পয়েন্টে পয়েন্টে আমাদেরকে চেক করতে হবে, চেক করে দেখতে হবে। প্রত্যেকটা জিনিস চেক করতে হবে এবং বুঝতে হবে যে এটা কেন হচ্ছে। এটা তো হওয়ার কথা না। এখানে আমাদের কমন সেন্স করতে হবে কিন্তু, বুঝে গেছে যে আমি কি বুঝি, এটা চিন্তা করতে হবে কেন হচ্ছে এটা। এবার যেটা আসলে মনে হয় যে হওয়া উচিত না, সেটা আমার কাছে বাঘ হিসেবে মনে হবে। এটা তো হওয়া উচিত না, কেন হচ্ছে। হুম? যেমন আমি কিন্তু লগ আউট হয়ে, এখানে আমার শো করতে পারে লগ আউট হয়ে গেছে, আমি যদি রিফ্রেশ দেই আমার লগ আউট করে ফেলবে। এখানে যে ইউজার নেম দিয়েছে 2 নম্বর লগ আউট ইউজার, এটা আচ্ছা এখানে একটা বাগ আছে, আপনি দেখেন। শেষ, এই 2 মিনিট লাগবে, শেষ। কিছু বলবেন আপনার কাছে, বলেন। মারুফ হোসেন, ইমন পল আর রাকিব সাদা, এটা আপনার তিনজন রিকোয়েস্ট করবেন, ঠিক আছে? তো request করতে আরেকটু আমাদের কাইন্ডলি ইনফরমেশন দিবেন। আতসী নামে, আতসী, আপনি এটা না? এর জন্য আমি আপনি পাঠিয়েছেন, এর জন্য অ্যাড করা হয়েছে। আপনি আইডিটা ম্যানেজমেন্ট করে আমি ফাইল পাঠাচ্ছি। কারণ আপনি ওটার মনে হয় আতসী দিচ্ছেন, তো আপনার ইমেল অ্যাড্রেস নাম এগুলো সব একই। ওটা তো অ্যাপ্রুভ করেছি, যার সাথে আমার আপনি জবের জন্য তো আতসীটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? আমি একদিন ম্যানুয়াল টেস্ট আমি এইটা বলতে অ্যাপ্লাই করতে চাই। আমি আপনাকে ঠিক আছে, আপনি এজ এ ফার্স্ট সার্চ করেন হিসেবে জয়েন করতে চাই ম্যানুয়াল টেস্ট। দেখুন এটা এগুলো বলে করতে হবে যে আপনি যে বাগ পাইছেন, বাগগুলো লিস্ট করতে হবে, বাগগুলো করতে হবে ডকুমেন্টেশন শুধু বুঝতে হবে। করে আপনার ড্রাইভার দেখে লিঙ্ক দিয়ে দিবেন। এইভাবে আপলোড করতে হবে। জাস্ট এগুলো প্রজেক্ট লাইভ প্রজেক্ট হিসেবে শো করে দিলে হবে। তিনজনের নাম বলেছি, প্লিজ একটু কাইন্ডলি মেল চেক করবেন, একটা লিংক দেওয়া আছে, তো ওই লিংকে ক্লিক করলে আপনি ডাইরেক্ট আপনাকে ইয়াতে নিয়ে যাবে, ফেসবুক গ্রুপে নিয়ে যাবে, ঠিক আছে? গ্রুপ করে দিতে তাহলে আসবে। এত আসে নাই, ওকে আপনার গ্রুপ আছে, আপনাদের গ্রুপে নিয়ে নেন। আমি গ্রুপে নিই। এই তো হয়ে গেল, তো আমার তো লাগতেছে না আপনাদের গ্রুপে। হ্যাঁ, দুজন আমি অন্য গ্রুপে ঢুকছিলাম কিন্তু আমার আর লাগতেছে না, ঠিক আছে। এখন আপনারা ওনার সাথে পেয়ে যান ওনাদের গ্রুপে, আপনি ওনাদের গ্রুপে ঢুকে যান। আপনার হয় নাই, মানে লাস্ট দিন আসলে আপনার হয় নাই, তাহলে আমরা এক গ্রুপ, আমরা তিনজন এক গ্রুপে যাবো। আবার Right, তাহলে আপনাদেরকে অন্য গ্রুপে দিয়ে দাঁড়ান। টেস্টিং এর জন্য কোনো ডকুমেন্টেশন বা স্যাম্পল কোনো ডকুমেন্ট পাওয়া যাবে? আমি দিব, জাস্ট ওয়েট, একটু সাপোর্ট করতে হবে। আচ্ছা এই হচ্ছে আমাদের টিমগুলো স্ট্যাটাস, তো দেখি কি অবস্থা। তো আমি তো ছিলাম টিম 2 তে, তো এখানে তাহলে আমার তো দরকার নাই আর। রাতুল ভাই না, আচ্ছা তমাল, আর কে জানো ভাইয়ের নাম কি? শান্ত। আপনার টিম 2 এর, টিম 2 যারা আছে মনোয়ার সুইটি, আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে একটা গ্রুপ নেই আপনাদের গ্রুপ নেই দুজনের। আচ্ছা তো আপনারা বলেন কোন বই যেতে চান, আপনাদের কি কোনটাতে যেতে ইচ্ছা? একটু বলেন র্যান্ডমলি, যেটা খুশি, 1 2 3 4 বলেন, ওনাকে কে নিতে চান বলেন। আচ্ছা 1 থেকে শুরু করি, 1 নম্বর থেকে। আপনি মনে চলে যান। ভাইয়ের নাম মাজিদ। আচ্ছা তাহলে টিম 2 দিয়ে একজনকে। এই ছিল ওকে, সো বাদ যাবে না একজনও, সবাইকে টিমে দেওয়া হবে, ঠিক আছে। So, আপনারা টিম পেয়েছেন, এখন আপনারা যেটা করবেন যে আপনাদের কাজ দিলাম পড়াশোনা করা, আপনারা গ্রুপে সেটা করবেন, সেটা করে কে কি পড়লো কে কি বুঝলেন না এটা নিয়ে আলোচনা করবেন, ঠিক আছে। তো কাজ তো পেয়েছেন, অ্যাসাইনমেন্ট পেয়েছেন না? আচ্ছা আরেকটা কাজ সেটা হচ্ছে আপনাদেরকে আমি যে আমাদের যেটা ক্লাসরুম অ্যাড করে নিচ্ছি, হ্যাঁ ক্লাসরুম, এটা হচ্ছে আমার পার্সোনাল একটা ইয়া, গুগল ক্লাস। হ্যাঁ গুগল ক্লাসরুম। এখানে আপনাদের সমস্ত অ্যাসাইনমেন্ট ক্লাস টেস্ট এখানে নেওয়া হবে, ঠিক আছে। তো আপনাদের হচ্ছে কত নম্বর ব্যাচ? 10, রাইট?
অনলাইন ব্যাচ আচ্ছা 10 সো এটা যে ক্লাস কোড, হ্যাঁ আপনারা এই কোডটা সব জয়েন করেন ক্লাসরুমে জয়েন করার নিয়ম জানেন? জানেন না, কেমন জয়েন করতে হয়? আচ্ছা বলতেছে এই কোড আগে, এই কোডটা আগে লিখে রাখেন খাতায়। F7 5KE ওকে। তো বলি মানে অ্যাড হওয়ার নিয়মটা কি অনেকে জানেন, বাট যারা জানেন না তারা যারা করবেন যে আপনার ফার্স্ট অফ অল, আচ্ছা আমি এটা দেখাইতেছি, এটা আপনারা ফার্স্ট আপনার ব্রাউজারে বা মোবাইলে লগ ইন করবেন জিমেল দিয়ে, হ্যাঁ লগ ইন থাকতে হবে। লগ ইন থাকার পরে আপনারা ব্রাউজারে গিয়ে জাস্ট এটুকু লিখবেন, এই যে এটা লিখবেন না, এটুকু লিখবেন, হ্যাঁ classroom.google.com লিখে ইন্টার দিবেন। ইন্টার দিলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, তো আসুন দেখাইতেছি, এরকম হবে ড্যাশবোর্ডটা। এগুলো আপনাদের এগুলো থাকবে না, আপনারা জাস্ট কি করবেন, উপরে দেখেন লেখা আছে প্লাস আইকন, রাইট? ডান দিকে একটা প্লাস ক্লিক করে জয়েন ক্লাস দেবেন, গিয়ে বলবো যে ক্লাস কোড, এখানে আপনার ইমেলটা দেখবেন যে আসছে কিনা, হ্যাঁ আপনার ইমেল থাকতে হবে এখানে। এরপরে ওই যে কোডটা দিলাম আপনাদেরকে, সেই কোডটা এখানে দিলে আপনি এখান থেকে জয়েন্টটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, বাটনটা, হ্যাঁ জাস্ট ক্লিক করবেন, জয়েন হয়ে যাবে, সিম্পল। এই আমরা এখানে কি করবো, যে আমাদের সমস্ত ক্লাস অ্যাসাইনমেন্ট, ল্যাব টেস্ট এখানে নেওয়া হবে, প্রত্যেকের হচ্ছে মার্ক এখানে থাকবে, রেকর্ড থাকবে আর কি। স্যার লাস্ট ক্লাসের অ্যাসাইনমেন্টটা কি ছিল? অ্যাসাইনমেন্ট ছিল না কিছু, না অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল না, শুধু অ্যাসাইনমেন্ট দিলাম এই সপ্তাহের জন্য, যে আপনাদের পড়তে দিলাম, বই দিলাম যে একটু পড়াশোনা করার জন্য, স্টাডি করার জন্য, আর কিছুই না। এই তো সো ফাইন, আপনারা টেস্টিং করেন, কেমন আছে টেস্টিং করে? ভালো আছে টেস্টিং করে, ভালো লাগে না? হ্যাঁ খুব মজা লাগে ভাই। ওকে ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি, ইনশাআল্লাহ নেক্সট উইকে আবার কথা হবে।